সন্ধ্যা হয়েছে, চারদিকে কালো আঁধারের কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে পরিবেশটা। থমকে বিকেলটা সন্ধ্যার দিকে মানুষজন তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে যানবাহন করে ঠিক এমন সময় আকাশটা বেশ কালো মেঘে ঢেকে আছে। পরিবেশটা চারদিক থেকে ছেয়ে গেছে অন্ধকারে, চারদিক পিন পিন নীরবতায় ছেয়ে গেছে। গুলশান এক মরুভূমিময় সমুদ্রে পরিণত হয়েছে। এই শহরের যেন অস্তিত্ব পাল্টে যেতে শুরু করেছে। এখনো আকাশে কালো মেঘ দেখা যায়, অন্ধকার এখনো কাটেনি। আজকে আকাশে চাঁদের সাথে তারা জ্যোৎস্নার আলো, কোনো কিছুই নেই, শুধু অন্ধকার। অন্ধকার রাতে নিস্তব্ধ এই শহরটা শান্ত হয়ে গেছে। সন্ধ্যা পেরিয়ে গভীর রাত হয়, রাত প্রায় 1টা বাজে। শহরের কোনো জায়গায় বাতি জ্বলছে, আবার কোনো কোনো এলাকা অন্ধকারে ছেয়ে গেছে। গুলশান ফাঁকা নিস্তব্ধ এই শহরে রাস্তা ধরে প্রায় বেশ কিছু কালো রঙের গাড়ি ফুল স্পিডে যাচ্ছে কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। আকাশে শোনা যাচ্ছে হেলিকপ্টারের আওয়াজ, যে আওয়াজটা আশেপাশের মানুষকে ভয়ের কোনো কিছু জানান দিচ্ছে। হেলিকপ্টারটি ল্যান্ড করে পুরো একটা ফাঁকা নিস্তব্ধ এলাকা বললে ভুল হবে, পুরো একটা বড় ভার্সিটি মাঠে কালো রঙের গাড়িগুলো ভার্সিটির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে হেলিকপ্টার চারদিকে গাড়িগুলো ঘিরে রাখে। এরপর হেলিকপ্টারের জানালা ভেদ করে ঘরের ভেতর থেকে একটা মানুষ বের হয়। মানুষ বললে ভুল হবে, হিংস্র হয় না। লোকটির পরনে আছে কালো রঙের প্যান্ট, কালো কোট, সাদা রঙের টি শার্ট, চোখে রঙিন সানগ্লাস, পায়ে কালো ক্যাট, মাথায় হুডি পরা। উপস্থিত থাকা গাড়িগুলো থেকে নেমে আসে অসংখ্য ছেলেপেলের সাথে কিছু মেয়ে। তারা কয়েকজন মিলে সেই অজানা আগন্তুকটিকে ফুলের তোড়া দিয়ে আমন্ত্রণ জানায়। প্রায় অসংখ্য ছেলেপেলে সেখানে উপস্থিত আছে, সাথে মেয়েও অনেক মডেলের, অনেক রঙের, নানান রকমের গাড়ি উপস্থিত হয়েছে ভার্সিটির মাঠে। পায়ে হেঁটে দামি একটা লাক্সারেঞ্জ গাড়ির ভেতরে উঠে পড়ে আগন্তুকটি। এরপর রওনা দেয় তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে। হেলিকপ্টারটা উড়াল দেয় তার সেই নিজের গন্তব্যে। আগন্তুকটির পেছনে বাকি সব গাড়িগুলো একসাথে সারিবদ্ধভাবে রাস্তা ধরে ফুল স্পিডে চলেছে তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে। যে রাস্তা দিয়ে যাচ্ছে পুরো রাস্তাটা কেঁপে ওঠে, এত গাড়ির স্পিড যা আশেপাশের মানুষের ঘুম মুহূর্তের মধ্যে ভেঙে যাচ্ছে। এতটাই ফুল স্পিডে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে শুনশান শান্ত শহরটা অশান্ত হয়ে ওঠে আগন্তুকের তাণ্ডবে। গাড়িগুলো চলে আসে একটা বিলাসবহুল প্রাসাদের মতো একটা সুন্দর বাড়িতে। বাড়িটির চারদিকে অসংখ্য সিকিউরিটি গার্ড, যা AK-47 এবং স্নাইপার নিয়ে সিকিউরিটি গার্ডগুলো দাঁড়িয়ে আছে বাড়িটির বিভিন্ন প্রান্তে। আগন্তুকটি গাড়ির ভেতর থেকে নেমে পুরো বাড়িটা একবার চোখ বুলিয়ে নেয়। এরপর এক মুচকি হাসি দিয়ে পকেট থেকে কালো রঙের একটা সিগারেট বের করে টানতে থাকে। মুচকি হাসি দিয়ে বলে ওঠে, আমি যে এই শহরে এসেছি এই খবরটা কেউ জানে না তো? না ভাই, এই খবরটা কেউ জানে না। পুরো শহর ফাঁকা। বিগত 1 মাসে কোন কোন জায়গা থেকে বেশি অপরাধ হয়েছে তার একটা লিস্ট বের করেন, আজকের মধ্যে আমাকে দিয়ে দিবি। ঠিক আছে ভাই, লিস্টটা তৈরি করা আছে, শুধু একটু চেক করে নিলেই হয়ে যাবে, তারপর আমি আপনাকে দিয়ে দিব। ওকে ঠিক আছে, আমি পুরো বাড়িটা ঘুরে দেখতে চাই। ঠিক আছে ভাই, চলেন আপনাকে পুরো বাড়িটা ঘুরে দেখাচ্ছি। আপনার মনের মতো করে বাড়িটাকে তৈরি করে সাজিয়েছি। এখানে কেউ প্রবেশ করতে পারবে না, যদি প্রবেশ করে তাহলে বের হতে পারবে না। আচ্ছা, আমি বাড়িটা ঘুরে দেখতে চাই আর এখানকার সিকিউরিটি সম্বন্ধে জানতে চাই। ওকে বস, চলেন আপনাকে পুরো বাড়িটা ঘুরে দেখাচ্ছি এবং কোথায় কোন সিকিউরিটি রাখা আছে তা বলে দিচ্ছি। ওকে ঠিক আছে, সবাইকে নিয়ে চলো। এরপর সে আগন্তুকটিকে তার পুরো দলকে নিয়ে তার পুরো বাড়িটাকে পর্যবেক্ষণ করতে থাকে। কথায় কিরকম সিকিউরিটি করেছে এবং বাড়ির কোনো জায়গায় কোনখানে কি আছে তা দেখার জন্য সবাই মিলে গেটের সবাই যায় সেখানে গিয়ে আগন্তুকটির ডান হাত রনি, যে আগন্তুকটির সমস্ত কাজ নিজে হ্যান্ডেল করে, গেটের সামনে গিয়ে সবাই থামে। এরপর রনি বলে ওঠে,
ভাই গেটের সামনে 4জন সিকিউরিটি রাখা হয়েছে, 2জন ওপরে 2জন নিচে। এটুকুই নাকি আরও আছে? এখানে কিছু ক্যামেরা আছে, ক্যামেরার সাথে বন্দুক ফিট করা আছে। রুমের ভিতরে যারা সিসিটিভি নিয়ন্ত্রণ করে তারা সেখান থেকে ট্রিগার চাপ দিয়ে বুলেট দিয়ে শত্রুকে প্রতিহত করতে পারবে। গুড, সিকিউরিটি আমার ভালো লেগেছে। এখন পিছন দিক দিয়ে যাব ভাই। ওকে। এরপর রনি নামের ছেলেটি আগন্তুকটি সহ সবাইকে নিয়ে রওনা দেয় পেছনের দিকে। পেছন থেকে একটা বড় গোপন রাস্তা আছে, যে গোপন রাস্তা দিয়ে ঠিক শহরের মাঝখানে যাওয়া যাবে। এমনকি এখান দিয়ে বড় বড় ট্রাক যাতায়াত করতে পারবেন সুড়ঙ্গ তৈরি করতে। এই অজানা ভয়ঙ্কর আগন্তুকটি রনি মুচকি হেসে বলে ওঠে, ভাই এখানে আপনার কথা মতো সমস্ত সিকিউরিটি দিয়ে তৈরি করেছি। গোপন রাস্তা এখান থেকে শুধুমাত্র মানুষ নয় এবং পুরো শহর যাতায়াত করতে পারবে। আমাদের সমস্ত কাজের লিড এই রাস্তা দিয়েই যাতায়াত করে। এছাড়া পুরো বাড়ির চারদিকে 10 জন করে সিকিউরিটি রাখা হয়েছে, এমনকি বাড়ির উপরে সব জায়গায়। সিসিটিভি ক্যামেরার সাথে রাখা আছে বন্দুক ফিট করে রাখা, এবং যারা সিসিটিভি ফুটেজ করে তারা ঘরে বসে ট্রিগার চাপ দিলে শত্রুকে প্রত্যহিত করতে পারবে। ওকে ঠিক আছে রনি, তোমাদের বাইরের সিকিউরিটি গার্ড আমার ভালো লেগেছে। এখন আমি বাড়ির ভেতরটা দেখতে চাই। ওকে বস, ঠিক আছে, চলুন ভিতরটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এরপর রনি নামের ছেলেটা তার বস অজানা আগন্তুকটিকে নিয়ে রওনা দেয় বাড়ির ভেতরে। ভেতরে প্রবেশ করে বাইরে যেমন সুন্দর তার থেকেও সুন্দর বাড়ির ভেতরটা। কোটি কোটি টাকা খরচ করেছে এই সুন্দর বাড়িটা তৈরি করতে। অসম্ভব সুন্দর, যেন সোনা দিয়ে রূপা দিয়ে তৈরি করেছে পুরো বাড়িটা। বাড়ির চারদিকে লাগানো আছে বিভিন্ন সিসিটিভি ক্যামেরা, সাথে লাগানো আছে বিভিন্ন অস্ত্র। বিদ্যুৎ চলে গেলে সহজেই জ্বলবে বাতি। লাগা আছে বিভিন্ন রকম জেনারেটর এবং আইপিএস। ড্রয়িং রুমটা একটা ফুটবল খেলার মাঠের মতো, একটা রুম যেন সুইমিং পুলের সমান। পুরো বাড়িটা একটা রাজপ্রাসাদের চেয়ে অধিক সুন্দর হয়ে উঠেছে। এক একটা রুম যেন পুরো শুধু রুম নয়, বরং ফুটবল খেলার মাঠ। ওর বাড়িতে ঝাড়বাতি মরিচবাতি দিয়ে যেন বাড়িটা এক অপরূপ রূপে সাজিয়েছে। যেমন সাজেছিল পৃথিবীর এক বাদশা, যার নাম সাদ্দাত। সাদ্দাত পৃথিবীর একটা বাদশা ছিল। সে নিজেকে খোদা দাবি করেছিল। সে বলেছিল, আমার এত ধন সম্পদ আছে, আমি কি খোদা হওয়ার যোগ্যতা রাখি না? তার উজির নাজির বলেছিল যে, মহামান্য, আপনি একমাত্র খোদা হওয়ার যোগ্যতা রাখেন। বাদশা সাদ্দাত এই কথা শুনে একটা জান্নাত তৈরি করেছিল, যে জান্নাতে প্রবেশ করতে পারেনি সাদ্দাত। প্রবেশ করার আগেই মৃত্যু হয়েছে তার। এ যেন সাদ্দাতের জান্নাতের থেকেও অপরূপ সুন্দর করে সাজিয়েছে তার বাড়িটা। বাড়িটা দেখে ভীষণ খুশি হয়েছে আগন্তুকটি পুরো বাড়িটা পর্যবেক্ষণ করে নিজের রুমের সামনে যায়। নিজের রুমের সামনে গিয়ে দরজা খুলে রুমের ভেতরে প্রবেশ করে সকলে মিলে নিজের রুমটা যেন সোনা হিরে আর রূপা দিয়ে তৈরি করেছে। পুরো বাড়ির থেকেও যেন রুমটা এক বিশ্বকাপ ফুটবল খেলার মাঠের মতো। আগন্তুকটি বলে ওঠে, মন দিয়ে শোনো তোমরা, এখন নিজেরা নিজেদের গন্তব্যে নিজেদের কাজ বুঝে নাও। আমি এখন একটু রেস্ট নিব। ওকে বস, ঠিক আছে। এরপর তারা সবাই চলে যায়। দরজা বন্ধ করে দেয় আগন্তুকটি। এখন তো একটা কাপড় চেঞ্জ করে সুইমিং পুলে ঝাঁপ দেয়। হ্যাঁ, তার রুমের ভেতরে একটা বিশাল বহুল রং বেরঙের সুইমিং পুল তৈরি করা হয়েছে। সেই সুইমিং পুলে গোসল করতে থাকে আগন্তুকটি। এরপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেয়। পরদিন সকালে আগন্তুকটি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এমন সময় রনি সেই লিস্টটা নিয়ে আসে। আগন্তুকটি বলে ওঠে, শোনো, কোন কোন জায়গায় বেশি অপরাধ হয়েছে এবং এই অপরাধগুলোর উষ্ণ কোথা থেকে সেটা আমাকে খুলে বলো। জি ভাই, পুরো ঘটনাটা ভার্সিটি জুড়ে, ভার্সিটি থেকে বিভিন্ন অপরাধ সৃষ্টি হয়েছে। তুই আজকে ভার্সিটিতে অ্যাডমিশনের ব্যবস্থা কর আমার। আমি সহ প্রায় 10 জন ছেলে পেলে যেন অ্যাডমিশন নিতে পারি। ওকে ভাই, আমি সব কিছু ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি। আপনি চাইলে আজকেই কলেজে যেতে পারেন অথবা কালকেও যেতে পারেন, তবে ভার্সিটি থেকে সাবধান।
ভার্সিটিতে আছে জানা অজানা অনেক রহস্যর কথা, যেমন সেখানে আছে মাফিয়া, এমন গোয়েন্দা, কেউ কেউ আছে যারা গুপ্তচর। হাহাহা, আমার থেকে ঠান্ডা মাথায় মাইন্ড গেম খেলতে পারে এমন কেউ এই বাংলার মাটিতে নেই। এই বলে আগন্তুকটি হাসতে থাকেন। ও হ্যাঁ, গল্পের শুরুতেই অনেক কথা হয়েছে, চলুন তাহলে পরিচয় পর্ব করে দিয়ে আসি। কে এই আগন্তুকটি, কোথা থেকে এলো হঠাৎ গল্পের শুরুতেই? আগন্তুকটি কেনই বা এই বাংলার মাটিতে, কি এমন তার উদ্দেশ্য? আগন্তুকটি আর কেউ না, আগন্তুকটি হচ্ছে দ্য গ্রেট বাদশাহ, দ্য ডন সাকিব চৌধুরী। সাকিব হচ্ছেন পুরো আন্ডারওয়ার্ল্ড জুড়ে একটা আতঙ্ক। আতঙ্ক বললে ভুল হবে, পুরো আগুনের গোলা। বড় বড় আন্ডারওয়ার্ল্ডের ক্রিমিনালগুলো সাকিবকে ভয় পায়। দেশের বিভিন্ন দেশগুলো সাকিবের নাম শুনলেই নিজের গন্তব্য থেকে সরিয়ে নিতে বাধ্য হয়। সাকিব দেখতে 6 ফুট 5 ইঞ্চি লম্বায় যেমন, তেমনি স্বাস্থ্যবান, বডি ফিটনেস অসম্ভব সুন্দর, উজ্জ্বল ফর্সা গায়ের রং। বিদেশে থাকায় বিদেশিদের মতো তার চাল চলন এবং হাবভাব। কোটি কোটি টাকার সম্পদ, বাড়ি গাড়ি, ধন সম্পদের মালিক সে। শুধু তার নামটা বড় বড় মাফিয়ারা নয়, নবজাতক শিশুরাও যেন মনে রেখেছে। এতটাই ভয়ঙ্কর ও হিংস্র এই সাকিব। সাকিব বলে কম, মারে বেশি, বোঝায় কম, কোপায় বেশি। সাকিব এখানে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে অপরাধ দমন করে। সাকিব বিভিন্ন অপরাধকে দমন করতে সাকিব চৌধুরী বলে পরিচিত হয়েছে পুরো বিশ্বের মানুষের সামনে। সাকিবকে দেখতে যত সুন্দর, তার থেকেও সে ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। সাকিব এখানে আসার মূল কারণ হচ্ছে মৃত ব্যক্তিদের লাশকে মাটিতে দাফন না করে বরং লাশ রাখার মর্গে মৃত মেয়েদেরকে রেপ করছে কোনো এক দল, তা নিয়ে ব্যবসা করছে। ভার্সিটি থেকে দিন দিন মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গার ড্রাগস স্মাগলিং বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়েছে রাস্তায় খুন খারাপি। তাই লন্ডন থেকে ব্যাক করেছে বাংলাদেশের উদ্দেশ্যে এই আগন্তুক, এবং নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে এসেছে বাংলার মাটিতে। সাকিবের সাথে ছোটবেলায় একটা ঘটনা ঘটেছিল। সাকিবের বাবা মা কেউ নেই এই পৃথিবীতে বেঁচে। ছোটবেলায় কেউ তাদেরকে খুব নৃশংসভাবে মেরে ফেলেছিল। সাকিবের চোখের সামনে সাকিব তখন ছোট ছিল বলে সাকিবকে ছেড়ে দিয়েছে। পরিবেশের সাথে লড়াই করতে করতে বড় হয়ে ওঠে সাকিব। সাকিব শুধু এখন বড় নয়, বরং আন্ডারওয়ার্ল্ডের বড় একটা মাস্তান হয়েছে। আপাতত এইটুকুই থাক, গল্পের সাথে থাকলে সবটুকু জানানো হবে। আর হ্যাঁ, যারা নতুন শুনছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। কুখ্যাত সন্ত্রাসী ও আন্ডারওয়ার্ল্ডের টপ ক্রিমিনাল এবং সন্ত্রাসীদের লিডার বাদশাহ দ্য ডন সাকিব চৌধুরী বলে ওঠে, আমার সাথে কে কে ভার্সিটিতে যাবে তৈরি হয়ে নাও। আর কোন কোন জায়গায় অপরাধ হচ্ছে আজকে রাতে তা আমি মিশনে যাব আমরা। ওকে বস, ঠিক আছে, সব হয়ে যাবে। ভার্সিটিতে গিয়ে কেউ যেন আমাকে গিয়ে সাকিব ভাই না বলে, শুধু সাকিব বলে রাখবে। ওকে ভাই। এরপর তারা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পুরো শহরটা হইচয়ে মেতে ওঠে, গাড়ি ঘোড়া যানবাহন মানুষের কোলাহলে ভরে ওঠে নতুন করে এই শহরটাতে। সকাল 9টা বাজে। ভার্সিটির গেটের সামনে হেলতে দুলতে ভার্সিটির ভেতরে প্রবেশ করছে কেউ একজন। পরনে আছে তার সাদা রঙের একটি টি শার্ট, পরনে ঢিলে ঢালা প্যান্ট, চোখে মোটা ফ্রেমের সাদা রঙের চশমা, চুলগুলো চিরুনি দিয়ে আঁচড়ে নেওয়ায় মাথা চুপচুপ করে তেল দিয়েছে। দেখতে মোটামুটি শ্যামলা না হলেও কালো রঙের ব্যক্তিটি। পরনে থাকা টি শার্টটা ঘেমে একাকার, শরীরের সাথে লেপ্টে আছে। পায়ে থাকা স্যান্ডেলগুলো অনেক পুরনো, প্রায় ক্ষয় হয়ে গেছে। কলেজের গেট দিয়ে ভার্সিটিতে প্রবেশ করে ছেলেটি এদিক ওদিক তাকিয়ে নাকের কাছে চশমা এনে আবার ডানে বামে তাকিয়ে চশমাটাকে ঠিক করে সামনের দিকে রওনা দেয়। ছেলেটি ভার্সিটিতে প্রথম, তাই কোনো দিকে যেতে হবে বুঝতে পারছে না। চারদিকে শুধু উঁচু উঁচু বিশাল বড় বিল্ডিং। এরকম বড় বড় ভবন দেখে ছেলেটি হিমশিম খেয়ে যায়, কোন দিকে যাবে বুঝতে পারে না। নিজের মতো করে পায়ে হেঁটেই চলেছে। কয়েক পা সামনে এগিয়ে যেতেই ছেলেটা কারোর সাথে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে ছেলেটি পড়ে যায়, চশমাটাকে খুঁজতে থাকে। অবশেষে কেউ একজন ছেলেটির চশমা খুঁজে তাকে পরিয়ে দেয়। ছেলেটির গালে পরপর কয়েকটা থাপ্পড় পুরো জায়গা কেঁপে ওঠে। পুরো জায়গা নিস্তব্ধ শুনশান হয়ে যায়। সকল ছাত্রছাত্রী সেদিকে তাকিয়ে আছে। ছেলেটি অবাক নয়ন ভরা দৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকিয়ে আছে। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি চিৎকার করে বলে ওঠে, কি রে খ্যাত, তুই কি চোখে দেখতে পাস না?
জলজ্যান্ত একটা মানুষকে ধাক্কা দিয়ে দিলি। সরি ভাই, আসলে দেখতে পাইনি। সেটা তো আমি দেখতে পাচ্ছি যে তুই একটা কানা। সরি ভাই, আসলে আমি বুঝতে পারিনি। চুপ শালা খ্যাত কোথাকার। তোর মতো খ্যাত এর এই নামি দামি ভার্সিটিতে অ্যাডমিশন পায় কি করে সেটাই তো আমি বুঝতে পারছি না। ছেলেটা আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। ছেলেটি কোনো কিছু না বলে মুচকি একটা হাসি দিয়ে সামনে হাঁটা দেয়। সামনে দেওয়ালে স্পষ্ট লেখা আছে যে কোনো ভবনে কোন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা কোন ক্লাসরুমে যাবে। সাকিব যেহেতু অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র, সেজন্য সে নিজের ক্লাসরুম খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে নিজের ক্লাসরুমে চলে যায়। নিজের ক্লাসরুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই তো সাকিবের চোখ কপালে, কেননা ক্লাসরুমে কোনো ছেলে নাই, আছে শুধু মেয়ে। এতগুলো মেয়েকে দেখে টাসকি খেয়ে যায় সাকিব। সাকিব ভেতরে প্রবেশ না করে যখনই চলে আসতে যাবে বাইরে, তখনই ক্লাসরুমের ভেতর থেকে কোনো এক মেয়ে সাকিবকে দেখে ফেলে। সাকিবকে দেখে ফেলার সাথে সাথে মেয়েটি বলে ওঠে পেছন থেকে, এই যে হিরো, কোথায় যাচ্ছিস, ভেতরে আয়। মেয়েটির কথা শুনে ছেলেটি সেখান থেকে থমকে যায়, কি করবে বুঝতে পারছে না। কেননা ভেতরের মেয়েগুলো শুধু বসে নেই, বরং সিগারেট টানছে, কেউ বিয়ার খাচ্ছে, কেউ সিগারেট টানছে। সাকিব বুঝতে পারে না কি করবে। মেয়েটা পেছন থেকে আবার বলে ওঠেন, কিরে, নিজের থেকে আসবি নাকি তোর কাছে যেতে হবে? সাকিব আর কোনো উপায় না পেয়ে মেয়েটির কথা মতো তাদের সামনে গিয়ে দাঁড়ায়। ছেলেটির দিকে তাকিয়ে সবাই হাসতে থাকে। হাসতে হাসতে যেন সবার পেট ফেটে যাচ্ছে। মেয়েগুলো বেঞ্চ থেকে উঠে সাকিবের চারপাশে ঘুরতে থাকে আর হাসতে থাকে। কেউ সাকিবের শার্ট ধরে টানছে, কেউ তার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে, কেউ তার জামা ধরে টানছে। তাদের মধ্যে থেকে শাকিলা নামের মেয়েটি বলে ওঠে, কিরে, তুই তো দেখতে হিরো আলমদের মতো। শুধু হিরো না, বল স্মার্ট, স্টাইলিশ, সুপার হিরো, খ্যাত বাবু। শুধু খ্যাত নয়, তুই তাহলে বিশ্বখ্যাত। তোকে দেখতে যতটা সুন্দর, তার থেকে দেখতে রাস্তার কুত্তাগুলো বেশি সুন্দর। যা বলেছিস শাকিলা, একে দেখলে তো ভাত খাওয়ার রুচিটা পর্যন্ত চলে যাবে। না আপু, আসলে আমি ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার নাম সাকিব। তোকে কি আমরা পরিচয় দিতে বলেছি? তুই যেভাবে পরিচয় দিচ্ছিস মনে হচ্ছে আমরা তোকে বিয়ে করব। না আসলে আপু, এই শাকিলা দেখ, আমাদের হিরো খ্যাত বাবুর চশমাটা কত সুন্দর। জানি না কোন বিদেশি আমলের এই খ্যাত চশমা পরে এসেছি। আজকের যুগের মানুষ এরকম চশমা পরে? তুই শুধু চশমাটাই দেখতে পেলি, আর কিছু দেখতে পেলি না? ওর পরনে থাকা পোশাক, পায়ে স্যান্ডেল, ঢিলেঢালা পোশাক, মাথা থেকে এখনো খাঁটি সরিষার তেল চুইয়ে চুইয়ে পড়ছে, গায়ের রং কালো। জানি না কতদিন ধরে যে ও গোসল করে না, সে আল্লাহ মালিক জানে। যা বলেছিস, এ কি যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে, আর যদি রাতে কেউ দেখে ওই মানুষটা নিশ্চয়ই হার্ট স্ট্রোক করবে। আপু আমি তাহলে এখন আসি। প্রিন্সিপাল স্যারের সাথে আমার দেখা করতে হবে। এই বলে ছেলেটি চলে যাচ্ছিল। শাকিলা ও তার দলবল ছেলেটিকে নিয়ে হাসাহাসি আর রং তামাশায় মেতে উঠেছিল। পুরো ক্লাস জুড়ে শুধু মেয়ে, কোনো ছেলে নেই। প্রত্যেকটা মেয়ে সিগারেট খাচ্ছিল। শাকিলা ওদের মধ্যে লিডার, পুরো ভার্সিটির একটা বাঘিনী। শুধু বাঘিনী বললে ভুল হবে, পুরো ভার্সিটির রাজত্বটাই শুধু তার রাজত্বে। শাকিলার নামটা শুনলে ছেলেগুলো ভয়ে কোনো কথা বলে না। শুধু ছেলে নয়, শিক্ষকরা পর্যন্ত শাকিলাকে ভয় পায়। আমাদের গল্পের নায়িকা শাকিলার পরিচয়টা পরে দিচ্ছি। যখন সাকিব চলে আসতে যাবে তখনই পেছন থেকে শাকিলা সাকিবের শার্টের কলার ধরে টান দেয়। আচমকা টান দেওয়াতে সাকিবের শার্টটা পেছন থেকে ছিঁড়ে যায়। ছেলেটার এমন অবস্থা দেখে সবাই হেসে ওঠে। তার থেকেও অবাক হয়ে যায় উপস্থিত থাকা সকলে, কেননা পিঠের খানিকটা অংশ ছিঁড়ে গিয়েছে, পিঠের অংশটা দেখা যাচ্ছে। সাকিবের উজ্জ্বল ফর্সা পিঠের গায়ের রং এত সুন্দর, আর উজ্জ্বল ফর্সা ধবধবে গায়ের রং, মেয়েগুলোর হাসি মুখটা মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যায়। শাকিলা এটা দেখে বলে ওঠে, কিরে, তোর মুখ হাত পা দেখতে তো কালো, অথচ ভেতরটা এত ফর্সা আর উজ্জ্বল কি করে? নাকি তুই ভেতরে ক্রিম মাখতেছিস? যা বলেছিস শাকিলা, আমি জানতাম মানুষ ফর্সা হওয়ার জন্য মুখে ক্রিম মাখে। এই খ্যাত থেকে তার ভেতর ফর্সা করার জন্য রাতে মাখছে ভেতরে। সাকিব কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। শাকিলা নামের মেয়েটি আবারও বলে ওঠে,
শোন, তুই এই ভার্সিটিতে ভর্তি হয়েছিস ভালো কথা, আমাকে চিনে রাখ, আমি শাকিলা। আমার সাথে কখনো ঝামেলা করতে আসিস না। আজকে আমার মুড ভালো আছে তাই তোকে কোনো কিছু বললাম না, ছেড়ে দিলাম। পুরো ভার্সিটি আমার কথা শুনে চলে, কোনো সময়ে আমার সাথে পাঙ্গা নিতে আসবি না। কিরে, তোর এত বাইরে যাওয়ার তারা কিসের? যাবি ঠিক আছে, তার আগে আমাদের সাথে কয়েকটা সিগারেটের টান দিয়ে যা। আপু, আসলে আমি সিগারেট খাই না। তোর মতো টোকাই ছেলেগুলো যে সিগারেট খায় সেটা আমি আগে থেকেই জানি, তাই লজ্জা না পেয়ে আমার মুখের সিগারেটটাই তুই খা। শাকিলা নামের মেয়েটির কাছ থেকে উপস্থিত থাকা সবাই হাঁ করে তাকিয়ে আছে। যেভাবে সিগারেট খাচ্ছে তাতে তাকে দেখে মনে হচ্ছে সে প্রফেশনাল সিগারেট খোর। সাকিবের সিগারেট খাওয়া স্টাইল দেখে সবাই মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে আছে। নিকোটিনের ধোঁয়াগুলো আকাশে উড়িয়ে দিয়েছে। সাকিবের একদম সিগারেট খাওয়া দেখে শাকিলা বলে ওঠে, কিরে খ্যাত, তোকে তো দেখে প্রফেশনাল সিগারেট খোর মনে হচ্ছে। তাছাড়া তোর চলাফেরা হাব ভাব দেখে বোঝাই যাচ্ছে তোকে দেখতে যা তুই আসলে ঠিক তা নোস। সাকিব এই কথা শুনে চমকে ওঠে, খোক খোক করে কেসে ওঠে। সাকিব সেখানে আর কোনো কথা না বলে মুচকি একটা হাসি দিয়ে বলে ওঠে, আসসালামু আলাইকুম আপু, আমি তাহলে আসি। এবার সাকিব যেখান থেকে দ্রুত চলে যায়। এক মুহূর্ত সেখানে দেরি না করে বেরিয়ে পড়ে ভার্সিটির বাইরে এসে রাস্তার এক সাইড ধরে নিজের পায়ে হেঁটে যেতে শুরু করেছে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। সবাই সাকিবের দিকে তাকিয়ে আছে, কেননা পুরো শহরের পোশাক আর সাকিবের পোশাক ভিন্ন। হাবাগোবা ছেলেটি হেলতে দুলতে রাস্তার এক সাইড ধরে এগিয়ে চলেছে তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে। খানিকটা পথ যেতে না যেতেই সবার সামনে চোখে অগোচরে জনশূন্য এলাকার মাঝে বিশাল বহুল একটা দামি কার এসে থামে। ছেলেটি এদিক ওদিক তাকিয়ে সেই দামি কারের ভেতর উঠে বসে। গাড়িটা রওনা দেয় তার গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে শাকিলা বলে ওঠে, ওই খ্যাতের এত বড় সাহস, সে আমার কথা অমান্য করে এখান থেকে বেরিয়ে গেল। কালকে ওকে বোঝাবো এই শাকিলা কি জিনিস। গাড়িটা চলে আসে একটা বাড়ির ভেতর। হ্যাঁ, সাকিবের বাড়ির ভেতর। ছেলেটা আর কেউ নয়, ছেলেটা ছিল সাকিব। চলুন সাকিলার পরিচয় কি জেনে আসি। সাকিলা হচ্ছে এখানকার নেতার মেয়ে বললে ভুল হবে। শুধু নেতা না, বড় নেতা, রাজা, যার নেতৃত্বে পুরো শহর চলে। তিনি হচ্ছে রেলওয়ে মন্ত্রী। সাকিলার বাবা হচ্ছে একজন রেলওয়ে মন্ত্রী। বাবা মায়ের একমাত্র সন্তান সাকিলা দেখতে অসম্ভব সুন্দর, তবে সবসময় সে ছেলেদের মতো পোশাক পরে। টি শার্ট, জিন্স প্যান্ট, সানগ্লাস, শুজ, জ্যাকেট এসব পরে ভার্সিটি আসে। আর হ্যাঁ, সে মেয়ে হয়ে কিন্তু R15 নতুন ভার্সনের বাইক চালায়। দেখতে দেখতে ভার্সিটির ছুটি হয়ে যায়। সাকিব নিজের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ল্যাপটপে কাজ করতে থাকে। এমন সময় সেখানে রনি এসে বলে ওঠে, ভাই একটা খবর আছে, শুধুমাত্র এখন খবরটা দিল। হাবিব বলল ফোন করে যে আজকে নাকি লাশ রাখা মর্গে মৃত মেয়েদের লাশগুলোর সাথে ব্যবসা করা। মানে কি, বিষয়টা খুলে বলো। মানে হলো ভাই, ওখানকার যে দায়িত্বে আছে মৃত মেয়েদের লাশকে কিছু টাকার বিনিময়ে বিক্রি করে সেখানকার কিছু মাদক আসক্ত ছেলেপেলের কাছে, যারা রাস্তার টোকাই মৃত লাশগুলোকে তারা রেপ করে। কি বলছিস তুই, শিওর তো? জি ভাই, আমি 100% শিওর। কুত্তার বাচ্চাগুলোর আজকে আমি শেষ দিন দেখতে চাই। তাদেরকে আমি আমার নিজের হাতে জবাই করতে চাই। সমস্ত কিছু রেডি কর। হ্যাঁ ভাই, সব কিছু রেডি করা আছে। আমাদের ছেলেপেলে চারদিক দিয়ে ঘিরে আছে ছদ্মবেশে, সম্পূর্ণ এলাকা জুড়ে শুধু আমাদের ছেলেপেলেগুলো। ওকে, ঠিক আছে। এই বলে সাকিব কম্পিউটারে আরও কিছু কাজ করে ইমোতে দেখতে দেখতে গভীর রাতে পরিণত হয়। রাত 10টা বাজে। পুরো জায়গাটা নিস্তব্ধ আর শুনশান। সাকিব নিজের পোশাক চেঞ্জ করে। আগন্তুকটি ছদ্মবেশে বেরিয়ে পড়ে তার নতুন গন্তব্যের উদ্দেশ্যে। সাদা রঙের টি শার্টের সাদা কোট, সাদা প্যান্ট, সাদা ক্যাটস, সাদা রঙের সাদা সানগ্লাস, মাথায় সাদা রঙের হুডি পরা, কপালে রুমাল বাঁধা, হাতে ব্রেসলেট, ডান হাতে সিগারেট, বাম হাতে বন্দুক। গাড়ির ভেতরে বসে সাকিবের পেছন পেছন আরও 10টা গাড়ি গন্তব্যের উদ্দেশ্যে যায়। অন্যদিকে পুরো জায়গা জুড়ে শুধু নিস্তব্ধতা। চারদিকটা অন্ধকার আর শুনশান। বৃষ্টিতে পরিবেশটা থমকে উঠেছে। আকাশ বিকট আওয়াজে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশটা বিকট আওয়াজে বজ্রপাত করছে। আকাশে এরকম ভয়ঙ্কর বজ্রপাত চারিদিকটা কেঁপে উঠছে।
আষাঢ় শ্রাবণ মুষলধারায় চারিদিকটা বৃষ্টি পড়ছে। বৃষ্টির শব্দে চারদিকটা মুখরিত হয়ে উঠেছে। চারিদিকে ভীষণ অন্ধকার হয়েছে। বৃষ্টির কারণেই মানুষজন ছোটাছুটি করছে, তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে অথবা আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে। পুরো জায়গাটা নিস্তব্ধ এবং শুনশান। শহরের বাইরে পরিত্যক্ত নিস্তব্ধ জায়গা। গলিগুলো রাস্তার পাশে এসে থামে চারিদিকে। বৃষ্টি পড়ছে, গাড়ির ভেতর থেকে এক এক করে সবাই বের হয়। এবার গাড়ির ভেতর থেকে বের হয় সাকিব। অন্যদিকে প্রায় 10 জন ছেলেপুলে প্রবেশ করেছে লাশের কারখানায়, মর্গের ভেতর যেখানে মৃত ব্যক্তিদের রাখা হয়। সেখানে গিয়ে ছেলেগুলো সেখানকার নাইট ডিউটি সিকিউরিটির দায়িত্বে থাকা ব্যক্তিটিকে কয়েকটা টাকার বান্ডিল দেয়। সিকিউরিটি গার্ড টাকা পেয়ে খুশিতে আত্মহারা। মুচকি এসে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভিতরে তোদের জন্য সবকিছু রেডি করে রাখা আছে। তবে সত্যি কথা বলতে, আগে যেগুলোকে তোরা ভোগ করছিস তাদের থেকেও আজকে অনেক সুন্দর সুন্দর মাল রাখা আছে, যাদের ফিগার দেখলে তোরা পাগল হয়ে যাবি। সিকিউরিটি গার্ডটি এ কথা বলাতে ছেলেগুলো ভেতরে প্রবেশ করে। ভয়ঙ্কর একটা পরিবেশে শুধু লাশ আর লাশ। চারিদিকে অন্ধকার। শুনশান শহরের ঠিক বাইরে। এদিকে তেমন কেউ আসে না, পুরো নিস্তব্ধ আর শুনশান থাকে। এদিকে তেমন কেউ আসে না একদম শহরের বাইরে। ছেলেগুলো এক এক করে মেয়েগুলোর উপর থেকে সাদা রঙের চাদরটা সরিয়ে দেয়। ছেলেগুলো মেয়েগুলোর মধ্যে উলঙ্গ শরীর দেখে লোভ সামলাতে মেতে ওঠে। ছেলেগুলোর পরনে থাকা পোশাকগুলো এক এক করে খুলে ফেলতে শুরু করে। এরপর মেয়েদের মৃত লাশগুলো নিজেদের আয়ত্তে নিয়ে একের পর এক খুবলে খুবলে খেতে থাকে, শেপ করতে থাকে পাগলের মতো, নিজেদের মতো সুখ নিতে থাকে। মৃত লাশগুলোকে যে যেভাবে পাচ্ছে ঠিক সেইভাবেই ব্যবহার করছে। বাইরে বসে আছে সিকিউরিটি গার্ড দুজন, তারা নিজেদের মতো সিগারেট টানছে। এদিকে এই প্রচণ্ড বৃষ্টিতে ভিজতে ভিজতে মর্গের সামনে এসে দাঁড়ায় সাকিব সহ তার দলবল। হঠাৎ করে সিকিউরিটি গার্ডগুলো এতগুলো মানুষকে দেখে চমকে ওঠে। কি বলবে বুঝতে পারে না। ভয় তাদের গলা শুকিয়ে গেছে। কেননা বন্দুক, বিভিন্ন অস্ত্র, কুড়াল, বিভিন্ন ধারালো ব্লেড যেগুলো নিয়ে মানুষ হত্যা করা যায়। ভয়ে ভয়ে সিকিউরিটি গার্ডটি বলে ওঠে, কে তোমরা? আর এতগুলো মানুষ তোমরা কি করে? তোমাদের হাতে অস্ত্র কেন? তোমাদের কি মেয়ে চাই? লোকগুলোর কথা শুনে পাগলের মতো হাসতে থাকে সাকিব। সাকিব মুচকি এসে পকেট থেকে সিগারেট বের করে এই বৃষ্টি ভেজা রাতে পাগলের মতো টানতে থাকে। মুচকি এসে সাকিব বলে ওঠে, কুত্তার বাচ্চা, শালা শুয়োরের বাচ্চা, মেয়ে নয়, তোর জানটা চাই আমার। হঠাৎ করে গম্ভীর আওয়াজে সিকিউরিটি গার্ডটি এ কথা শুনে চমকে ওঠে। ভয়ে গলা শুকিয়ে যায়, হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। তোরা জানিস না তোরা কি বলছিস? তোদের মাথা ঠিক আছে? দেখ, তোদের মেয়ে লাগলে বল। এতে অসংখ্য মেয়ে আছে, যাকে ইচ্ছে তাকে করে চলে যেতে পারিস, কোনো টাকা দিতে হবে না। আজকে যা ইনকাম করছিস তা দিয়ে 1 মাস চলে যাবে। জানোয়ার কোথাকার, হুমন্দির পুত, তুই কি জানিস আমি কে? কে তুই? তোকে দেখে তো বোঝা যাচ্ছে রাস্তার কোনো টোকাই, যারা রাস্তায় চাঁদাবাজি করে রাতের আধারে ডাকাতি করে তাদেরই লিডার হবি তুই। কথাগুলো শুনে হাসতে থাকে পাগলের মতো। সাকিবের এরকম হাসি দেখে চমকে যায় সেই দুজন সিকিউরিটি গার্ড। চোখের পলকে পেটের মধ্যে ঢুকিয়ে দেয় দুটো কাছের টুকরা। কাছের টুকরা এফোর ওপর করে পেট ফেট করে বাইরে এসে গোল গোল করে রক্ত বের হতে থাকে। কোনো কথা বলার সুযোগ না দিয়ে বুকের ওপর কুড়াল দিয়ে কোপ মারে। এক কোপে কুড়ালটা পেট ফেট করে বাইরে বের হয়ে আসে। এরপর টানতে টানকে মর্গের ভেতর প্রবেশ করে। সেখানে গিয়ে তো মাথা নষ্ট। সকলে নিজের চোখের সামনে এসব দেখে কি করবে বুঝতে পারে না। পুরো পাগলের মতো হয়ে ওঠে সাকিব। সোনার তৈরি কুড়াল দিয়ে কোপাতে থাকে মর্গের ভেতর থাকা অর্ধ উলঙ্গ ছেলেগুলোকে, যাকে যেখানে পাচ্ছে সেখানেই কোপাচ্ছে। মুহূর্তের মধ্যেই পুরো মর্গ রক্ত লালে ছেয়ে যায়। ছেলেগুলোকে কুড়াল দিয়ে কেটে পিস পিস করে ফেলেছে সাকিব। ফ্রাগের শরীর ফেটে যাচ্ছে। পুরো দৃশ্যটা ভিডিও করে ফেলে। এরপর সেই সিকিউরিটি গার্ডটি দুটোকে সেখানে চেয়ারে বেঁধে ফেলে রেখে বেঁচে আছে। মরমর অবস্থা। সাকিব বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে এই সাকিব বেঁচে থাকতে বাংলাদেশে এরকম জঘন্য অপরাধ করার? ভাই, এই বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছে, অবৈধ সব ব্যবসা। বহু বছর ধরে ও এই ব্যবসা করছে, প্রায় কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এতদিনে সে। তুই মৃত মেয়েদেরকে নিয়ে ব্যবসা করছিস রাতের আধারে? সাকিব মানে লন্ডনের সেই কুখ্যাত মাফিয়া সাকিব চৌধুরী। আরে হ্যাঁ রে শালা কুত্তার বাচ্চা, তোদের জন্যই ভাই লন্ডন থেকে বাংলাদেশে এসেছে। গত 7 দিন হলো তোদেরকে নিয়ে এই ভাইয়ের প্রথম মিশন শুরু হলো বাংলাদেশে।
ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো ছেড়ে দাও, আমাকে তোমরা বাঁচতে দাও। আমি কথা দিচ্ছি আমি আর কোনো দিন এমন কাজ করব না। এই কথা শুনে পকেট থেকে একটা ধারালো ব্লেড বের করে এলোপাথারি টানতে থাকে সিকিউরিটি গার্ডটি। ছেলেটি মুহূর্তের মধ্যেই শরীর কেটে একাকার। কেউ ভিডিও করে এবং সমস্ত কিছু প্রমাণ সহ থানার উদ্দেশ্যে পাঠিয়ে দেয় সাংবাদিকদের প্রেস মিডিয়ায়। তারপর সেই বৃষ্টি ভেজা রাতে সাকিব ঝুমঝুম বৃষ্টিতে চারিদিকে থই থই করছে। গাড়িগুলো নিয়ে এক এক করে বেরিয়ে পড়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ মাইন্ডে একটা ঘুম দেয়। সকালবেলা টেলিভিশনের পর্দায় সাংবাদিক বলছে, আজকের প্রকাশিত খবর যে সারা দেশে প্রভাব ফেলেছে, চমকে দিয়েছে সারা দুনিয়ার মানুষকে। বাংলাদেশের মানুষ আছে আতঙ্কে, আছে ভয়ে। পরপর প্রায় 15 থেকে 16টিরও বেশি মার্ডার করে রেখে গেছে লাশ কারখানার মর্গে কুখ্যাত সন্ত্রাসী এবং আন্ডারওয়ার্ল্ডের কিলার মাফিয়া সাকিব চৌধুরী। হ্যাঁ, সাকিব লন্ডনের মাটি থেকে বাংলাদেশের মাটিতে পা রেখেছে। এতগুলো এয়ারপোর্ট, এতগুলো সিকিউরিটি চোখ ফাঁকি দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের মাটিতে পা রাখার সাথে সাথে মার্ডার করেছে 15 থেকে 16টি ছেলে। সেখানে অনৈতিক কাজ করত এবং সেখানকার সিকিউরিটি গার্ডটি মেয়েদের মৃতদেহ নিয়ে ব্যবসা করত। খবর পেয়ে সাকিব চৌধুরী তার দলকে নিয়ে সেখানে যায়। ঘটনাস্থলে প্রমাণসহ নির্মমভাবে হত্যা করে কারখানার উপস্থিত থাকা সকলকে। এই ছিল আজকের সকালের খবর। বিভিন্ন রাস্তার ধারে, চায়ের দোকানে, কেউ বাড়িতে অথবা কেউ মোবাইলে। সকালবেলা ঘুম থেকে উঠে হালকা কিছু খেয়ে খাবার টেবিলে খাবার সময় টেলিভিশন দেখছিল আইভিসি নিউজ বাংলা। এমন সময় হঠাৎ করে সাকিব নামটা শুনে চমকে ওঠে। সকলে সোফার উপর বসে পায়ের উপর পায়ে তুলে কেউ একজন চা খাচ্ছিল। ঘটনাটা শুনে মুখ থেকে খাবার বেরিয়ে গিয়ে ছিটকে পড়ে ফ্লোরে, আটকে পড়ে যায়। কাঁদতে শুরু করেছে। কি করবে বুঝতে পারে না, কেননা লোকটি জানে সাকিব কি জিনিস। মেয়েরা তাদের সন্তানকে এই সাকিব নাম শুনিয়ে গল্প ঘুম পাড়ায়, খাওয়া দাওয়া করায়, সবকিছু করায়। ছোট ছোট বাচ্চারা যেন বুঝে সাকিব আসলে কি জিনিস। বাংলাদেশের মাটিতে সাকিব পা রেখেছে, এই খবরটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। টেলিভিশন, খবরের কাগজ, সংবাদে, বিভিন্ন জায়গায়। এমনকি ছড়িয়ে পড়ে বাংলাদেশের অন্যতম নেট দুনিয়া জগতে, সেই মানুষের মাধ্যমে। এই খবরটা দেখছিল সাকিব ও তার দলবল। সাকিব মুচকি এসে রেডি হয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। আজকে ঠিক একই পোশাক, গুটি গুটি পায়ে ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করছে। ভেতরে প্রবেশ করে নিজের ক্লাসরুমে চলে যায়। সেখানে ব্যাগটা রেখে আবার চলে আসে ক্যান্টিনে এসে বসে আছে। এমন সময় তার সামনে 4-5 জন ছেলে আসে। ছেলেগুলো নিজেদের মধ্যে বলাবলি করছে, হ্যাঁ, নিউজটা তো আজকে সকালবেলা দেখলাম, খুব নৃশংস ভয়ঙ্কর যন্ত্রণা দিয়ে মেরেছে তাদেরকে। যাই হোক, সাবধানে কাজ করবি যাতে কেউ সন্দেহ না করে। আমি কি বলে জানিস, কিছুদিনের জন্য কাজটা বন্ধ রাখলে ভালো হবে। ছেলেগুলো নিজেদের মতো কথা বলছে। অন্যদিকে কলেজের ভেতর প্রবেশ করে সাকিলা ও তার দলবল। এমন সময় মাইশা সাকিলকে দেখে ফেলে। সাথে সাথে মাইশা বলে ওঠে, এই শাকিলা দেখ, কালকের খ্যাত ক্যান্টিনে বসে আছে, চল একটু মজা নিয়ে আসি। কোথায়? চল একটু দেখে আসি। দাঁড়া দাঁড়া, এইভাবে গেলে মজা পাওয়া যাবে না, অন্যভাবে যেতে হবে। মানে কি করতে চাইতেছিস তুই? আমার মনে হয় মাইশা কোনো একটা প্ল্যান ভাবছে। কি করবি তাড়াতাড়ি বল, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। শোন, ওকে এইভাবে র্যাগিং করা যাবে না, ওকে একটা লাভ লেটার দিয়ে পাঠাও। হ্যাঁ, এটা তুই ভালো বলেছিস। মাইশা একটা চিঠি লিখে আমি বা মাইশা গিয়ে ওর হাতে দিয়ে দেব, যাতে তোকে সে দেয়। এরপর যখন সেই কাগজটা তোমাকে দিতে আসবে, তখন হবে আসল মজা। আচ্ছা চল, ঠিক আছে, দেখি ওই খ্যাত কি করে। এরপর তারা সেখানে চলে যায়। গিয়ে চারদিক দিয়ে সাকিবের কাছে বসে পড়ে। সাকিব মাঝখানে। তারা তিনজন মিলে চারিদিক দিয়ে ঘিরে রাখে। সাকিব বুঝতে পারে না হঠাৎ করে তারা কোত্থেকে এলো। সাকিব সবাইকে বলে ওঠে, কি ব্যাপার, তোমরা সবাই এখানে? কি হয়েছে আপু? না তেমন কিছু হয়নি, তোকে দেখতে এলাম যে তুই কি করছিস। সাকিলের কথা শুনে সাকিবের খানিকটা খটকা লাগে, সঙ্গে বেশ খানিকটা অবাক হয়েছে। তবে কোনো কিছু বুঝতে না দিয়ে সাকিব বলে, ও আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আপনারা থাকেন, আমি এখন ক্লাসে যাই। ক্লাসে যাবি মানে? আমরা তোর কাছে এলাম আর তুই চলে যাবি? তুই কি আমাদের ভয় পাচ্ছিস? এত যাবি যাবি কেন করছিস? আমরা তো যাব, দাঁড়া। না আপু, আপনারা থাকেন, আমি আসি। এই বলে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বেরিয়ে পড়ে সাকিব সেখান থেকে নিজের ক্লাসরুমের দিকে।
এটা দেখে হো হো করে হেসে ওঠে সাকিলা সহ তার বান্ধবীগুলো। এরপর মায়েশা একটা চিঠি লেখে, তারপর চিঠিটা নিয়ে চলে যায় ক্লাসরুমে। সেখানে গিয়ে মায়া বলে ওঠে, এই যে সাকিব, এদিকে আয় তো। সাকিব কোনো কথা না বলে মায়ের কথা মতো তার কাছে যায়। মায়া বলে ওঠে, এই শোন, আমি একটু বাইরে যাব। মাইশা আর শাকিলা ভেতরে আসলে শাকিলাকে এই কাগজটা দিয়ে দিবি। কাগজটা কিন্তু খুলে দেখবি না। আমি কোনো কাগজ ফাগজ কাউকে দিতে পারবো না। দেখ, তোর সাথে কিন্তু ভালো ব্যবহার করতেছি, খারাপ তো বাধ্য করিস না আমাদের। প্রথম দিনের কথা তো মনে আছে। প্রথম দিনের কথা মনে পড়তেই সাকিব আর না করে চুপচাপ মায়ের কথা মতো কাগজটা হাতে নেয়। মায়া সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সাকিলার মা এসে কিছুক্ষণ পরেই মায়েশা ও সাকিলার ক্লাসরুমে প্রবেশ করে। সাকিব গিয়ে শাকিলার হাতে কাগজটা দেয় আর বলে ওঠে, আপু, এই কাগজটা আপনার জন্য। এই কাগজটা আপনাকে দিতে বলেছে আপনার বান্ধবী মায়া। ও আচ্ছা, ঠিক আছে, দে দেখি তো কাগজে কি লিখেছিস। তারপর সাকিব সেখানে গিয়ে নিজের বেঞ্চে বসে পড়ে। সাকিলা কাগজটা খুলে পড়তে থাকে। সাকিলা কাগজটা খুলে পড়ে তো তার মাথা গরম হয়ে যায়, মাথা বিগড়ে যায়, চোখগুলো নীল রক্তবর্ণ ধারণ করে। রেগে মেগে একাকার শাকিলা নিজের বেঞ্চ থেকে উঠে সাকিবের সামনে গিয়ে সাকিবের শার্টের কলার ধরে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে। এরপর বলে ওঠে, শালা খ্যাত কোথাকার, গাইয়া ভূত, তোর সাহস কি করে হয় এই শাকিলাকে প্রেম প্রস্তাব দেওয়ার? তুই জানিস এই শাকিলা কি জিনিস? শাকিলার স্ট্যাটাস সম্বন্ধে তোর কোনো কিছু ধারণা আছে? তুই জানিস এই শাকিলার পেছনে কতগুলো ছেলে লাইনে লাইন দিয়ে থাকে? আমার মতো একটা সুন্দরী মেয়ে কিনা তোমার মতো একটা গাইয়া কালো ভূতের সাথে বিয়ে করবে, রিলেশন করবে? তুই এটা ভাবলি কি করে? তারপর তোর সাহস হয় কি করে আমাকে এরকম চিঠি দেওয়ার? চল, তোকে আজকে বাইরে নিয়ে গিয়ে চরম শিক্ষা দিব। বড়লোক বাবার একমাত্র মেয়ে দেখে প্রেম করতে তোর উতলে উঠেছে, সে আজকে তোকে বোঝাবো এই শাকিলা কতটা ডেঞ্জারাস। আপু, আমি সত্যি বলছি, আমি কোনো কিছুই লিখিনি। আর এটা আপনার বান্ধবী মায়া আপু আপনাকে দিতে বলেছে। চুপ, নিজে অন্যায় করে অন্যের নামে দোষ দিচ্ছিস। হেকে তো নিজে চুরি করেছিস, তারপর অন্যকে চোর বলছিস। আমি সত্যি বলছি, আমি কোনো কিছু করিনি। আমাকে ছেড়ে দিন প্লিজ। আমার সাথে কোনো কিছু করবেন না। আমি এখানে পড়তে এসেছি, কোনো ঝামেলা করতে আসিনি। সেটা তোর আগে ভাবা উচিত ছিল। তুই যেহেতু এখানে পড়তে এসেছিস, তাহলে আমাকে এই চিঠিটা দেওয়ার সাহস পেলি কোথা থেকে? চল বাইরে চল, তোকে ক্যাম্পাসের মাঠে নিয়ে গিয়ে শিক্ষা দিব। এরপর সাকিবের শার্টের কলার ধরে টানতে টানতে মাঠের মাঝখানে নিয়ে যায়। সেখানে গিয়ে দাঁড় করিয়ে রাখে সাকিবকে। এরপর সেখানে মায়া আসে। সাকিলা মায়াকে দেখে বলে ওঠে, কিরে মায়া, তুই নাকি এই ছেলেটাকে বলছিস যাতে এই কাগজটা তুই আমাকে দিস? তুই কি আমাকে কোনো কাগজ দিতে বলেছিলি এই খ্যাত গাইয়া গেও ভুট্টাকে? না তো, কে বললো আমার কথা? আমি তো ক্যান্টিনের বাইরে গিয়েছিলাম। এই যে আমাদের হিরো খ্যাত বাবু তোর নাম বলছিল, যে তুই নাকি এই চিঠিটা দিতে বলেছিস। ওর এত বড় সাহস! দাঁড়া, ওকে আজকে চরম শিক্ষা দেব। এই বলে চোখের ইশারা দিতেই সেখানে মবেল গোবর নিয়ে আসে। এরপর সাকিলা বলে ওঠে, শোন, আমার জুতা খুলে গোবরের মধ্যে ভালো করে মাখিয়ে ওর সারা শরীরে জুতা দিয়ে পেটাবো ওকে, এরপর ওর শরীরে মোবাইল ঢেলে দিব। সাকিলা এরপর এক মুহূর্তে দেরি না করে জুতো দিয়ে মারতে মারতে মুহূর্তে পুরো গাল ফাটিয়ে ফেলাচ্ছে। সাকিব কোনো কথা বলে না। সাকিব নিস্তব্ধ কলা গাছের মতো সেখানে দাঁড়িয়ে আছে। এরপর পুরো শরীরে মার্বেল ঢেলে দেয় সাকিবের। যেখানে সেখানে মার্বেল পড়ছে, যেখানে সেখানে কালো কুচকুচে হয়ে গেছে, অনেকটা জায়গা পুড়ে গেছে। সব ব্যথা যন্ত্রণা সহ্য করে চুপচাপ দাঁড়িয়ে আছে সাকিব। কেউ কেউ ভিডিও করছে, আবার কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বিভিন্ন রকম। সাকিলা বলে ওঠে, এই শাকিলার সঙ্গে পাঙ্গা নেওয়ার মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। কথাটা মনে রাখবি খ্যাত কোথাকার। এই বলে যখন সবাই চলে যাবে তখনই পেছন থেকে প্রায় বেশ কিছু বাইকের আওয়াজ শুনতে পায়। সবাই পিছন ঘুরে তাকিয়ে চমকে যায়, কেননা পেছনে প্রায় অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। রাকিব সহ তার দলবল। এই রাকিব কে? চলুন তাহলে, রাকিব হচ্ছে সিন্ডিকেট, সাদাবাজি, সংবাজি এবং সন্ত্রাসী ক্রিমিনাল। পুরো শহর তার রাজত্ব করে প্রকাশে দিন দুপুরে মানুষ খুন করে। ভার্সিটি তার বেশ দাপট চলে। গাড়িগুলো এসে ব্রেক করে সাকিবের সামনে। ছেলেগুলো মাঝখানে এসে উপস্থিত হয়, সবুজ আর সুমন।
সুমন আর সবুজ সবুজ এসে বলে ওঠে, ভাই আপনারা এসেছেন? অনেকদিন ধরে ভার্সিটিতে আসা হয়নি, চার দেয়ালে আটকে থাকতে থাকতে শরীরে জং ধরে গেছে। ভাই আপনি ভার্সিটিতে আসবেন আমাদের একবারও জানাবেন না? আপনার জন্য আগে থেকে সব কিছু রেডি করে রাখতাম। সবসময় সবকিছু রেডি করে রাখতে হয় না, কিছু কিছু জিনিস আসার পরে রেডি করতে হয়। ঠিক আছে ভাই, চলেন তাহলে ক্যান্টিনে গিয়ে বসি। ক্যান্টিনে তো যাব, কিন্তু এখন না, পরে। তার আগে বল, ভার্সিটিতে এসব কি হচ্ছে? কি আর হবে ভাই, যেটা প্রতিদিন হয়, র্যাগিং আর মারপিট। প্রেমের প্রস্তাব দিয়েছে শাকিলাকে, তাই শাকিলা সবার সামনে ওকে ওরা র্যাগিং দিচ্ছে। এই কথা শুনে ছেলেটা বাইকের ওপর থেকে নেমে পড়ে, তারপর সাকিবের দিকে তাকায়। সাকিব নামের ছেলেটা এরপর একটা সিগারেট বের করে টানতে থাকে, তারপর সাকিবের চারিদিকে ঘুরতে থাকে। হঠাৎ করে সাকিবের গলা চেপে ধরে বলে ওঠে, কিরে, তোর তো দেখিস ভালোই সাহস আছে। যেখানে সবাই কিনা জানে এই রাকিবের একমাত্র প্রিয় ভালোবাসার মানুষ হচ্ছে শাকিলা, সেখানে তুই কিনা এরকম খ্যাত আনস্মার্ট হয়ে শাকিলাকে প্রেমের প্রস্তাব দিস? সাকিব কোনো কথা বলে না, সবাই হা করে সেদিকে তাকিয়ে আছে। হ্যাঁ, রাকিব সাকিলাকে পছন্দ করে, এই জন্য সাকিলা রাকিবকে কতবার মেরেছে তা ঠিক নেই। রাকিব বলে ওঠে, কিরে, সিগারেট খাবি? এরপর সাকিব কোনো কথা বলে না, সাকিবের কাছ থেকে একটা সিগারেট নিয়ে টানতে থাকে। সাকিলা আগে থেকেই জানতো যে সাকিব সিগারেট খায়, তাই সবার সামনে প্রকাশ্যে সিগারেট খেতেই থাকে। সাকিব বেশ অবাক হয়। সাকিব কোনো কিছু বলে ওঠার আগেই সাকিলা বলে ওঠে, এই যে খ্যাত, এই শাকিলা কি জিনিস মনে রাখবি। তোকে ছেড়ে দিলাম, এখান থেকে চলে যা। সাকিব মুচকি এসে সেখান থেকে বেরিয়ে পড়ে ভার্সিটির বাইরে। বাইরে এসে গাড়িতে রওনা দেয়। ভার্সিটি গেটের সামনেই এত বড় গাড়িতে চড়তে দেখে সাকিবকে মাইশা চমকে যায়। সাকিবকে এত বড় গাড়িতে চড়তে দেখে মাইশা গেটের সামনে আস্তে আস্তে গাড়িটার চোখের অগোচরে চলে যায়। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে শরীরের ক্ষতস্থানগুলোকে সেফটি নিতে থাকে সাকিব। রকি বলে ওঠে, ভাই আমাদের আজকের মিশন হসপিটাল। সেখানে গরিব মানুষরা চিকিৎসা নিতে গেলে সেখানে গোপনে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করে দেওয়া হয়, কেউ বুঝতে পারে না। সব কিছু তৈরি করতে বল। দেখতে দেখতে সন্ধ্যা হতে শুরু করেছে। সাকিব ভীষণ রেগে আছে, না সাকিব এই বাংলাদেশের প্রথম অপমান হয়েছে। সেখানে লন্ডন থাকে, সবাই রাজা বলে চিনে, সেখানে বাংলাদেশে আসার পর অনেক অত্যাচার সহ্য করেছে। সে সিদ্ধান্ত নিয়েছে মিশনগুলো শেষ করার পরেই খাপিয়ে চলবে এবং চরম শিক্ষা দিবে ওই সাকিলাকে। সময় হয়ে গেছে, সবকিছু হিসাব এক এক করে বুঝে নেবে। নিজের বাবা মার হত্যার প্রতিশোধ নিবে এখান থেকে। বাংলাদেশের মাটিতে একবার পা রেখেছে মানে বাংলাদেশের মাটিটাকে উল্টা পাল্টা করে এক করে দিবে। এইদিকে মাইশা সাকিবকে এরকম একটা লাক্সারি লাল গাড়িতে বসে থাকতে দেখে তার মাথা কাজ করে না, কি করবে বুঝতে পারে না। অবশেষে তারা সকল বান্ধবী একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কল করে মাইশা কল করে সবাইকে বলে ওঠে, এই শাকিলা, শুন তোরা, আজকের আমি যা দেখেছি বলার বাইরে। কেন রে, কি হয়েছে? তুই যেভাবে বলছিস মনে হয় মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। শাকিলা তুই চুপ কর তো, মাইশা কি বলবে দ্রুত বল, আমি আবার আম্মু ডাকছে। আমাদের ওই কলেজের খ্যাত সাকিবকে আজকে আমরা র্যাগিং দেওয়ার পর যে ভার্সিটি থেকে যখন বের হয়ে এসে একটা লাল দামি গাড়ির ভেতরে বসেছিল, আমি নিজে তাকে গাড়ির ভেতরে বসতে দেখেছি। কি যাতা বলছিস? তোর মাথা ঠিক আছে? সে মাইশা, ওর মতো একটা ফকিন্নি দামি গাড়িতে করে কোথায় যাবে? তুই নিশ্চয়ই ভুল দেখেছিস। শাকিলা তুই দাঁড়া তো, মাইশাকে বলতে দে। আমার মনে হয় সে ছদ্মবেশে আমাদের কলেজে ভর্তি হয়েছে, কেননা তার কথা বলা হাব ভাব, তাকে আমরা এত অত্যাচার করি সে কোনো প্রতিবাদ করে না, অথচ আমি আজকে নিজে দেখেছি তাকে। ওকে ঠিক আছে, কালকে ওকে আমরা ফলো করব। যদি তোর কথা সত্যি হয় তাহলে ওকে আচ্ছা করে শিক্ষা দেব। তারপর কেউ আর কোনো কথা না বলে এক এক করে ফোন কেটে দেয়। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত 9টা বাজে। এক এক করে ছদ্মবেশে হসপিটাল ভিতরে প্রবেশ করে সাকিব সহ তার পুরো দল। প্রায় 100 জন ছেলে পেলে ভেতরে প্রবেশ করে একটা রুমে প্রবেশ করেছে 5 জন করে ছেলে। কোন কক্ষে কোন রুমে অবৈধ কাজ চলছে তা দেখার জন্য তারা দলবদ্ধ হয়ে ভাগ হয়ে যায়। পুরো হসপিটাল ঘুরে দেখতে থাকে। এক এক করে জায়গায় এক এক রকম ভাবে কাজ হচ্ছে। দেখতে দেখতে হসপিটাল শেষ প্রান্তে ডাক্তারের কেবিনের সামনে এসে থমকে যায় সাকিব, রনি আরো কিছু ছেলে। কথা বেশি আসে, শোনো শিখা, গত 1 মাসে কিন্তু অ্যাকাউন্টে 1 কোটি টাকারও বেশি জমা হয়ে গেছে। টোটাল 100 কোটি টাকা আমাদের কাছে এখন আছে।
স্যার, আমার মনে হয় আমাদের এসি সিক্রেট ব্যবসাটা বন্ধ করে দেওয়া উচিত। কেননা শহরে আপনি শুনেছেন যে সাকিব চৌধুরী ব্যাক করেছে বাংলাদেশের মাটিতে। তাতে কি হয়েছে? সে তার কাজ করবে আর আমরা আমাদের কাজ করব। দেখো, এই ধান্দা বন্ধ করা যাবে না। এক মাসে কমপক্ষে আরও 1 কোটি টাকা যে করেই হোক ইনকাম করতে হবে। স্যার, আপনি হয়তো ওই সাকিবকে চেনেন না। ওই সাকিব শুধু মাফিয়া না, বরং হিংস্র নয়। সে অপরাধের গন্ধ শুকে হাজির হয়ে যায় অপরাধীর কাছে। আমাদের কাছে আসলেও কোনো কিছু করতে পারবে না, কেননা আমি আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছি। সরকারকে লক্ষ লক্ষ টাকা দেই মাসে মাসে। সরকার আমাকে অবশ্যই সাপোর্ট দিবে। স্যার, আমার মনে হয় কাজটা বন্ধ রাখা উচিত। আমার ভয় করছে। আমার মনে হয় সে আমাদের হসপিটালের ব্যাপারে জানেন, কেননা তার লোকজন সবসময় আশেপাশে ঘুরে বেড়ায়। বাইরে থেকে সমস্ত কথা শুনেছে সাকিব ও তার দলবল। ডক্টর বলে ওঠে, যা হবে সেটা পরে দেখা যাবে। চলো তো আমরা বেডরুমে এখন একটু ফুর্তি করি। কিন্তু স্যার, ব্যাপারটা বুঝুন। কেন জানি না, আমার এখন ভয় করছে। ডক্টর শিখার কোনো কথা না শুনে শিখাকে কোলে করে নিয়ে চলে যায় তার বেডরুমে। সেখানে নিয়ে খাটের উপরে শুয়ে দেয়। মানুষে মেতে ওঠে। সাকিব ও তার দলবল সব কিছু মুচকি হাসি দেয়। তারাও তাদের সাথে পেছন পেছন কেবিনে প্রবেশ করে। সোফার উপর ধপ করে বসে পড়ে। এতজন মানুষকে হুট করে ভেতরে ঢুকতে দেখে চমকে ওঠে তারা দুইজন মিলে। সাকিব তাদেরকে এভাবে চমকে যেতে দেখে মুচকি হেসে বলে ওঠে, এভাবে চমকে গেলে চলবে? যেটা করছিলি সেটা কর। আমরা এখান থেকে বসে দেখছি সিনেমা। এই কথা শুনে তারা ভয়ে কাঁদতে থাকে। কি বলবে বুঝতে পারে না। সাকিব একটা সিগারেট বের করে মনের সুখে টানতে থাকে। দুজন উলঙ্গ হয়ে খাটের উপর বসে আছে। এটা ভিডিও করতে থাকে সাকিবের ছেলেপুলেগুলো। কেউ ছবি তুলতে থাকে। সাকিব বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোর এইখানে সিন্ডিকেট করিস? তোদের জন্য আমার বাবাকে মরতে হয়েছে। তোদেরকে পাঠা ছাগলের মতো জবাই করে মারবো। তোরা চিনিস না আমাকে? এই সাকিব কি করতে পারে? কথাটা বলে তাদের গলার শিরা উপশিরা কেটে দেয়। চিৎকার করে ওঠে তারা। ছটফট করতে থাকে বিছানার উপর। এরপর সিগারেট জ্বালিয়ে তাদের দুজনের চোখ জ্বালিয়ে দেয়। এরপর ব্লেড দিয়ে তাদের বিভিন্ন স্থান কেটে ফেলে, টুকরো টুকরো করে ফেলে। শরীরটাকে ছটফট করতে থাকে সেখানে। রক্তে রক্তাক্ত হয়ে যায়। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সমস্ত কিছু নিজেদের নামে করে সেখান থেকে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে পুলিশকে ফোন করে দেয়। পুলিশ সহ সাংবাদিক চারিদিক দিয়ে ঘিরে ফেলে। পুরো শহরে হইচই পড়ে যায় মুহূর্তের মধ্যে। ঘটনাটা চারিদিকে ছড়িয়ে পড়ে। হইচই পড়ে যায় চারিদিকে। সাংবাদিকরা একের পর এক খবর প্রচার করতে থাকে। দলে দলে মানুষ ভেঙে আসতে থাকে হসপিটালে। বিভিন্ন রকম প্রমাণ সহ সাংবাদিক একের পর এক খবর প্রচার করছে টেলিভিশনের পর্দায়। রাতের খবর, রাতের সংবাদে আমি একের পর এক তথ্য ফাঁস করছি। রাতের আধারে অগোচরে গরিব দুঃখী মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে কোটি কোটি টাকার পাহাড় তৈরি করেছে। খবর পেয়ে লন্ডন থেকে ফেরত এসেছে কুখ্যাত সন্ত্রাসী এবং আন্ডারওয়ার্ল্ডের ডন মাফিয়া দ্য গডফাদার সাকিব চৌধুরী। হসপিটালে তার গ্যাংকে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করে রেখে গেছে ডক্টর সহ শিখাকে। টুকরো টুকরো করে ফেলে রেখে গেছেন বিছানার ওপরে। পরনে কোনো কাপড় ছিল না। আরও খবর জানাচ্ছি আপনাদেরকে। পুলিশ নিজের মতো করে তদন্ত করতে থাকে। সাংবাদিক নিজের মতো করে খবর ছাপাতে থাকে। টেলিভিশনের পর্দায় এক এক করে অসংখ্য মানুষ ভিড় জমেছে। এই খুনটা দেখার জন্য পুলিশ বুঝতে পারে না কোথা থেকে আসে সাকিব খান। বাংলাদেশে পুলিশ ধরতে পারে না, কারণ বিদেশি দেশগুলোর সাথে কঠিন গভীর সম্পর্ক আছে এই সাকিব খানের। যদি বাংলাদেশের পুলিশ সাকিবকে গ্রেপ্তার করে, তাহলে বাইরের দেশগুলো থেকে বাংলাদেশে যে সুযোগ সুবিধা পেত সেটা বন্ধ হয়ে যাবে। বাড়িতে এসে সাথে শাকিলার কয়েকটা ছবি বের করে রনির হাতে দেয় আর বলে ওঠে, রনি, এই মেয়েটার সম্বন্ধে খোঁজ খবর নে। এর বাবা কি করে সবকিছু আমাকে সকল তথ্য দিবেই। ঠিক আছে ভাই, হয়ে যাবে কাজ, কোনো সমস্যা নেই। আর শোন, কালকে ভার্সিটিতে নতুন একটা ছেলে প্রবেশ করেছে। ছেলেটাকে দেখে ভার্সিটির সবাই ভয় পেয়েছিল। আমি ছেলেটার সম্বন্ধে বিস্তারিত জানতে চাই। দ্রুত খবর নেই। ভাই, সব খবর একদিনের মধ্যে আপনি পেয়ে যাবেন, একটু সময় দেন। শোন, হাতে একদম সময় নেই। লন্ডন থেকে আমার কল এসেছে, আমার কোম্পানিতে জয়েন করতে হবে। সেখানে আমার কোম্পানিতে কিছু অবৈধ জিনিস ধরা পড়েছে। দ্রুত আমাকে লন্ডন ব্যাক করতে হবে। ওকে ভাই, আমরা 12 ঘন্টার মধ্যে সমস্ত কিছু বের করছি।
সাকিব আর কোনো কথা না বলে চুপচাপ শুয়ে আছে। ঢুকটাই অতীতে, 10 বছর আগের কথা। সাকিবের বাবা এখানকার একজন স্বেচ্ছাসেবক রেলমন্ত্রী ছিলেন। টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব ছিল না সাকিবের। ওর বাবা একজন ভালো মানুষ ছিল, সাথে বিজনেসম্যান, এমনকি গরিব দুঃখী মানুষকে সেবা দিত। হঠাৎ একদিন একদল লোক তাদের বাড়িতে প্রবেশ করে, বলে ওঠে, রেলমন্ত্রী সাহেব ভালো আছেন তো? বিনা নিমন্ত্রণে আপনার বাড়ি চলে এলাম কিছু কাজে। হ্যাঁ, ভালো আছি। আর কি বলবেন বলেন। তেমন কিছু না, আমার কয়েকটা কাজ আছে, সেগুলো আপনি করে দেবেন। আপনার ট্রেনের মাধ্যমে আমার কিছু জিনিস বিদেশে পাচার করা লাগবে। প্রয়োজনে আপনি যত কোটি টাকা চাইবেন দেওয়া হবে। মানে আপনি এইসব কি বলছেন? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিক বলছি। যত কোটি টাকা লাগবে আমি দিতে রাজি আছি। শুধু আপনি আমার জিনিসগুলো বিদেশে পাচার করে দেবেন আপনার ট্রেন দিয়ে। আমি বিদেশে নিয়ে যাব। আপনি ভুল তথ্য নিয়ে ভুল সময়ে ভুল বাড়িতে এসেছেন এবং ভুল মানুষের কাছে এসেছেন। আমার হাতে যত কোটি কোটি টাকা দেখছেন সব আমার হালাল পথে আয় করা। শুধু শুধু আপনার কিছু বেহালাল টাকার জন্য আমি আমার ঈমান নষ্ট করতে পারবো না। 100 কোটি টাকা দিতে রাজি আছি, ভেবে দেখুন। পৃথিবীর সমস্ত মূল্যবান ধন সম্পদ যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি আমার নবীজির দেওয়া সেই শিক্ষা রাখা হয়, আমি শিক্ষাকে গ্রহণ করতে রাজি আছি, কিন্তু পৃথিবীর ধন সম্পদ নয়। তাই অহেতুক কথা বলে আমাকে বিরক্ত করবেন না, নয়তো পুলিশকে ডাকতে বাধ্য হব। আপনি এখান থেকে বেরিয়ে যান। আরে এই মন্ত্রী, তুই কিন্তু কাজটা ভালো করলি না। তুই আমাকে চিনিস না রে, একদম তোকে কোপায়া ফেলবো, কোপায়া। মন্ত্রী সাহেব আর কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। একদল মানুষ অর্থাৎ তরিকুলের গ্যাং সেখান থেকে বেরিয়ে যায়। তরিকুল অফার দিয়েছিল ট্রেনমন্ত্রী সাকিবের বাপকে, কিন্তু সাকিবের বাপ একজন ইমানদার মানুষ, সেটাই রাজি হয় নাই। অন্যদিকে তরিকুল লেগে মেগে একাকার, তার কথা প্রথমবার কেউ অমান্য করেছে। রাত 10টা বাজে। সাকিব সহ তার বাবা মা রাত 10টায় ডাইনিং টেবিলে ডিনার করছে। এমন সময় হঠাৎ করে দরজা ভেঙে কয়েকজন মুখোশধারী লোক ভেতরে প্রবেশ করে। তাদের মুখে ছিল কালো মাস্ক লাগানো। কোনো কথা ছাড়াই সাকিবের বাবা মাকে নির্মমভাবে রক্তাক্ত করে মেরে সেখানে খণ্ড খণ্ড করে ফেলে চলে যায়। সাকিবকে মেরে ফেলতেও সাকিব ছোট ছিল বলে সাকিবের গায়ে হাত দেয়নি। সাকিব তখন ছোট, কি করবে বুঝতে পারে না। বিদেশে তার চাচা আছে। লন্ডনে তার চাচা খবর পেয়ে লন্ডন থেকে বাংলাদেশে আসে। ভাইয়ের দাফন কাপন করে ভাতিজাকে নিয়ে চলে যায় লন্ডন। সেখানে গিয়ে ভাতিজাকে সুশিক্ষিত করায় সুশিক্ষিত হয়, একজন বিজনেসম্যান হয় সাকিব। বিজনেসম্যান হওয়ার পাশাপাশি একজন কুখ্যাত সন্ত্রাসী এবং আন্ডারওয়ার্ল্ডের গডফাদার, দ্য টেরোরিস্ট সুপার কিলার সাকিব চৌধুরী নামের সেলিব্রিটি বিখ্যাত হয়ে যায়। নিজের বাবা মার খুনের প্রতিশোধ নিতে দেশে ফিরে এসেছে সাকিব। সাকিব ভাবছে আর শুয়ে আছে, এমন সময় ফোনটা বেজে ওঠে। সাকিব ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে রকি বলে ওঠে, ভাই, আপনার কথা মতো সকল তথ্য বের করেছি। মেয়েটার নাম শাকিলা, বাবা রেলমন্ত্রী, বাবা মায়ের একমাত্র সন্তান শাকিলা। পুরো শহরে শুধু একটাই সুন্দরী, আর সেটা হচ্ছে শাকিলা। বাবা সৎ ও ভালো একজন ব্যক্তি, গরিব দুঃখীর মানুষের পাশে থাকে। এখনো পর্যন্ত কোনো খারাপ রিপোর্ট পাওয়া যায়নি। বাপ ভালো, কিন্তু শালার মেয়ে ভালো না। শোন, কালকে আমি ভার্সিটিতে যাব আর ফাইনাল খেলা সেখানে খেলবো। হ্যাঁ ভাই, ভার্সিটি থেকে খেলাটা শেষ হয়ে যাবে, কেননা আমাদের 2টা মিশন সাকসেস হয়ে গেছে। এখন শুধু আছে শেষ মিশনটা নিশ্চয়ই ভার্সিটি, তাই না? হ্যাঁ ভাই, শেষ মিশনটা আমাদের ভার্সিটি থেকে। রাকিব তার দলবলকে মেরে ফেললেই বাংলাদেশের আপাতত 3টা সমস্যা শেষ। ওকে, ঠিক আছে। এই ভেবেই ঘুমিয়ে যায় সাকিব ও তার দলবল। পরদিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে খাওয়া দাওয়া করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। আজকে সাকিবের পরনে আছে অবাক করা সব পোশাক। ভার্সিটিতে গেলেই বুঝতে পারবেন। ভার্সিটির সামনে এসে পরপর 5-5টা গাড়ি থামে। গাড়িগুলোর ভেতর থেকে বের হয়ে আসে সাকিব। সাকিবকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সাকিবের পরনে আছে চাকচিক্য পোশাক। সাদা কের, সাদা প্যান্ট, সাদা টি শার্ট, সাদা জ্যাকেট, সানগ্লাস, সব ম্যাচিং করা উজ্জ্বল ফর্সা গায়ের রং। হিরো হিরো সুপারস্টার হিরোদের হার মানিয়ে প্রথম কাটরে যেন সাকিব। সাকিবকে দেখে সবাই এক দৃষ্টিতে সাকিবের দিকে তাকিয়ে আছে। কেউ কোনো কথা বলে না, চিনতে পারেনি সাকিবকে। সবাই সেদিকে অবাক চোখে তাকিয়ে আছে। সাকিব নিজের পরনে থাকা চশমাটা ঠিক করে ভার্সিটির ভেতর প্রবেশ করে। পরনে থাকা সানগ্লাসটা খুলে পকেটে নেয়। পেছনে কেউ নেই। সাকিব একাই পায়ে হেঁটে নিজের ক্লাসরুমের উদ্দেশ্যে যেতে শুরু করেছে। এমন সময় পেছন থেকে রাকিব ডাক দিয়ে বলে ওঠে, এই যে হিরো, এভাবে হিরো হয়ে কোথায় আছিস?
এই ভার্সিটিতে একমাত্র আমি হিরো, যার উপরে কোনো হিরো থাকবে না। কোথাও লেখা আছে নাকি রে যে ভার্সিটিতে হিরো হয়ে আসা যাবে না? লেখার প্রয়োজন হয় না, রাকিব ভাই যেটা বলে সেটাই ভার্সিটিতে হয় এবং হচ্ছে, চলবে। শোন, এখন থেকে আর সেটা হবে না। শাকিলা সহ শাকিলার সকল বান্ধবীর চমকে গেছে, কারণ এই প্রথম কোনো ছেলে রাকিবের সামনে মুখে মুখে তর্ক করছে। অবাক হয়েছে, ভাবতে থাকে, গণনা করতে থাকে। অবশেষে মাইশা চিৎকার করে বলে ওঠে, আরে এটা তো ওই খ্যাত না সাকিব, যাকে আমরা গতকাল র্যাগিং করলাম? এ তো সেই সাকিব। তুই কি পাগল হয়েছিস? কোথায় ওই খ্যাত সাকিব আর কোথায় এই ছেলেটা? আকাশ পাতাল পার্থক্য। দেখ, সাকিবের মতো দেখতে চেহারা, শুধু পোশাকটা পাল্টেছে, মুখের কালো রংটা তুলে দিয়েছে। তোর মাথা ঠিক নেই, এই জন্যই আবল তাবল বকছিস। দাঁড়া, শেষ পর্যন্ত দেখি এই ছেলে কি করে। এরপর রাকিব বলে ওঠে, এই কলেজে শুধু আমার কথা চলে, যদি আমার কথার অবাধ্য হোস তাহলে তোর ডেড বডি এখানে ফেলে দেব। তোদের মতো পাতি নেতাগুলোকে আমার ভালো করে জানা আছে, আমার সাথে পাঙ্গা নিস না। তুই জানিস না এর পাওয়ার সম্বন্ধে। এই রাকিবের এই ভার্সিটিতে প্রকাশ্যে বিভিন্ন জিনিস স্মাগলিং, মেয়ে রেপ সবকিছু করে, সবকিছু প্রকাশ্যে করে। তাহলে তোর যদি ক্ষমতা আছে আমার গায়ে হাত দিয়ে দেখা। এটা শুনে রাকিব ও সাকিব কয়েকটা ধাক্কা দেয়। সাকিব কোনো কথা বলে না, মুচকি একটা হাসি দেয়। রাকিব সাকিবকে আবার ধাক্কা দিতে যাবে, এমন সময় কোথা থেকে একটা গরম বুলেট এসে রাকিবের কপালের ওফর করে দেয়, ভেদ করে বাইরে বের হয়ে যায়। রাকিবের দেহটা সেখানেই পড়ে যায়। মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে যায়। সবাই ভয়ে কয়েক পা পিছিয়ে যায়, থমকে যায় পুরো কলেজের মাঠ জুড়ে, কেননা ভয়ঙ্কর এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে কলেজের মাঠে। এই দৃশ্য দেখে রাকিবের ছেলেপুলেগুলো এগিয়ে আসে সাকিবকে মারতে, কিন্তু তারাও চোখের পলকে মাটিতে লুটিয়ে পড়ে, কেননা তাদেরকেও সবার চোখের অগোচরে কেউ বা কারা গুলি করে হত্যা করেছে। খবরটি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সাংবাদিক সহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পুলিশ এসে সাকিবকে জিজ্ঞাসা করে, বলে ওঠে, মিস্টার সাকিব, আপনি ওনাকে হুমকি দিয়েছিলেন। ভার্সিটির ছাত্রছাত্রীরা বলছে আপনাদের মধ্যে তর্ক বিতর্ক হয়েছিল, সে সময় আপনি ওনাকে হুমকি দেন। আপনাকে কেউ ভুলে ইনফরমেশন দিয়েছে। পুলিশ অফিসার আমি বলেছি, ওকে বলেছিলাম তোর সাহস থাকলে আমার শরীরে হাত দিয়ে দেখা। তাদের কথোপকথনের মাঝখানে সাকিলা ও তার দলবল ছিল। সাকিবের কথা শুনে সাকিলা বলে ওঠে, স্যার, এই ছেলেটা ঠিক বলছে। সাকিব যখন ওকে এই কথাগুলো বলে তখন রাকিব তাকে কয়েকটা থাপ্পড় দেয়, তারপর জানি না কোথা থেকে কেউ বা কারা গুলি করে। ওকে, ঠিক আছে, প্রমাণ ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না। যদি প্রমাণ পাই আপনাকে আমরা গ্রেপ্তার করব। শিওর। সাকিব সেখান থেকে চলে যায়। মাইশা সেদিকে তাকিয়ে আছে। শাকিলা বলে ওঠে, কিরে, তোরা এভাবে হা করে ওদিকে তাকিয়েছিস কেন? যা বলেছিস মাইশা, ছেলেটাকে দেখলে আমার তো প্রেম করতে ইচ্ছে করে। তোরা থামবি? ওর মতো একটা খ্যার আর রাতারাতি কি করে পাল্টে গেল? নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। চল, ওকে ফলো করতে হবে। আমি ওর বিষয়ে সব কিছু জানতে চাই। কে এই ছেলে? রাতারাতি কি করে নিজের গেট আপ চেঞ্জ করতে পারে? তাছাড়া রাকিবের মতো একজন কুখ্যাত সন্ত্রাসীকে মেরে ফেললো কে বা কারা? এটা তো ভাবার বিষয়। তারপর তারা আর কোনো কথা না বলে তারাও তাদের ক্লাসরুমে চলে যায়। সামনের বেঞ্চে একাই বসে আছে সাকিব। এদিক ওদিক না তাকিয়ে পুরো ক্লাসে মন দেয়। প্রথম ক্লাস করে সাকিব বেরিয়ে যায়। চাঁদ দেখতে ভালো করে খুঁজতে থাকে। অন্যদিকে রাকিবের বাবা তরিকুল খবর পেয়েছে ব্যাঙ্গালোর থেকে রওনা দিয়েছে ছেলের লাশ দাফন করার জন্য। এদিকে সাকিব প্রত্যেকটা কক্ষ এক এক করে পর্যবেক্ষণ করতে থাকে। সাকিলা সাকিবকে ফলো করতে থাকে। সাকিব সেটা বুঝতে পেরে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। সাকিবের পেছন পেছন সাকিলাও বের হয় সাকিবকে ফলো করতে করতে। এরপর সাকিব তার নিজের কেনা টাকা দিয়ে সেই দামি গাড়ি করে রওনা দেয় তার বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার সময় সাকিব ফোন করে দেয় যেন পুরো বাড়ি ফাঁকা করে দেওয়া হয়, একটা গার্ডও যেন বাড়ির ভেতর না থাকে। সাকিবের কথা মতো পুরো বাড়ি ফাঁকা করে দেওয়া হয়। শাকিলা নিজের গাড়ি করে ফলো করতে থাকে সাকিবকে। এক পর্যায়ে সাকিব নিজের বাড়ির ভেতর প্রবেশ করে। শাকিলাও সাকিবের পেছন পেছন বাড়ির ভেতর প্রবেশ করে। গাড়িটাকে ব্রেক করে পায়ে হেঁটে বাড়ির ভেতর প্রবেশ করে। সাকিব নিজের বাড়ির ভেতর প্রবেশ করে সাকিলাও ভেতর প্রবেশ করে। সাকিব সবটা দেখে মুচকি একটা রহস্যময় হাসি দেয়। পুরো বাড়ি ফাঁকা, নিস্তব্ধ, কেউ নেই, শুধু আছে দুজন ব্যক্তি, এক সাকিব, দ্বিতীয় সাকিলা।
হঠাৎ করে মেন গেটে দরজাটা বন্ধ হয়ে যায়। সাকিলা চমকে উঠে পেছনে ঘুরে দেখতে পায় দরজা বন্ধ হয়ে গেছে নিজে থেকে। সাকিলা পুরো বাড়ি ঘুরে দেখতে থাকে। হঠাৎ করে সাকিলা শুনতে পায়, এসো মাই ডার্লিং শাকিলা, তোমার জন্য অপেক্ষা করছিলাম, পুরো বাড়িটা ফাঁকা। সাকিলা এই কথা শুনে চমকে ওঠে। কি করবে বুঝতে পারে না। সাকিলা খুঁজতে খুঁজতে একটা রুমের সামনে যায়। সেখানে কেউ একজন চেয়ারের উপর উল্টো হয়ে বসে আছে। হ্যাঁ, সেটা আর কেউ না, সাকিব। সাকিব মনে সুখে সিগারেট টানতে থাকে। ভয় ভয় করে সাকিলা সেখানে যায়। তারপর পেছন থেকে সাকিবকে ধাক্কা দেয়। সাকিব একটা মুচকি হাসি দিয়ে পেছন ঘুরে তাকায়। সাকিলা সাকিবকে দেখে চমকে যায়। সাকিলা বলে ওঠে, তুই তুই এখানে কি করছিস? আমার বাড়িতে আমি কি করব সেটা আমার ব্যাপার। আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? মানেটা কি? এই বাড়িটা তোর আর ওই গাড়িটা তোর। তোর আসল পরিচয় কি? তুই কে? আমি জানতাম তুমি আমাকে ফলো করবে, তাই তোমাকে আমি আমার বাড়িতে আনলাম রোম্যান্স করব বলে। দাঁড়া, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। তোর রোম্যান্স আমি ছুটাচ্ছি। এই জন্যই মাইশা আমাকে বলেছিল যে তুই আসলেই সাধারণ কোনো ছেলে না। ওর কথাটা আমাকে আগেই বিশ্বাস করা উচিত ছিল। আগে নিজেকে আমার হাত থেকে বাঁচা, তারপরও পুলিশকে ফোন করিস। মানেটা কি? পুলিশ নয়, তোকে জেলের ভাত খাইয়ে আমি ছাড়বো। সাকিব কোনো কথা ছাড়াই কোমর থেকে বন্দুক বের করে ফাঁকা জায়গায় গুলি করে। গুলির শব্দে ভয়ে থরথর করে কেঁপে ওঠে সাকিলা। হাত থেকে ফোনটা পড়ে গিয়ে ভেঙে যায়। সাকিব এটা দেখে মুচকি একটা হাসি দেয়। তারপর বলে ওঠে, এই কাগজে সই কর। কি আছে এই কাগজে? এই কাগজে আছে যে তুই নিজ ইচ্ছায় বিলিয়ে দিয়েছিস আমাকে তোর শরীর, কারণ তোকে এখন আমি রেপ করব। কি? হাউ ডেয়ার ইউ রাস্কেল কোথাকার! তোর সাহস কি করে হয় আমার সাথে এসব করার? কথা কম কাজ বেশি। আমি মরে যাব, তবুও তোর সাথে একই বিছানায় কখনো যাব না, আর আমি সইও করব না। সাকিব কোনো কথা ছাড়াই সাকিলার গলার ওপর একটা ছুরি ধরে চোখের ইশারা দেয় যেন সে সই করে দেয়। সাকিলা ভয়ে ঘামতে শুরু করেছে। সাকিলা ভয়ে সই করে দেয়। এরপর সাকিব বলে ওঠে, তোর খুব অহংকার নিজের শরীরকে নিয়ে, আর তুই সুন্দর বলে যা ইচ্ছে তাই করেছিস ভার্সিটিতে আমার সাথে সহ অনেকের সাথে। তাই এখন তুই তোর নিজের কাপড় খুলে নিজে তুই তোর শরীরটা আমার কাছে সমর্পণ করবি। কুত্তাই তোর বাদর! তোর সাহস হয় কি করে আমাকে এসব প্রস্তাব দেওয়ার? তোকে আমি মেরে ফেলবো এখান থেকে, শুধু আমাকে বের হতে দে। তুই যত বড় মাফিয়াই হস, আমার বাবা কিন্তু একজন মন্ত্রী। সাকিব পরপর বেশ কয়েকটা গুলি করে সাকিলার পায়ের নিচে। সাকিলা ভয়ে নিজের শরীর থেকে এক এক করে সব খুলে ফেলে। সাকিব এটা দেখে মুচকি একটা হাসি দেয়। তারপর ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর রোম্যান্সের এক অদ্ভুত দুনিয়াতে সাকিলাকে নিয়ে পাড়ি দেয়। দীর্ঘ টানা 3 ঘন্টা অতিক্রম করে ফেলেছে। ক্লান্ত সাকিলা সহ্য করতে না পারে চিৎকার করছে। সাকিল মুচকি এসে বলে ওঠে, ভার্সিটিতে যখন ছেলেদের উপরে অত্যাচার করতি কেমন লাগতো? প্লিজ সাকিব, আমাকে ছেড়ে দাও। আমি কাউকে কোনো কিচ্ছু বলবো না। আমি আর সহ্য করতে পারছি না। আমাকে ছেড়ে দাও, নয়তো আমি মরে যাব। এত সহজে তোকে মরতে দেব কি করে? এখনো অনেক হিসাব নিকাশ বাকি আছে। প্লিজ আমাকে এখন বাড়ি যেতে দাও। তোমার চা নেওয়ার তুমি সেটা নিয়ে নিয়েছো। সাকিব কোনো কথা বলে না। মুচকি এসে ফোন করে রকিকে। রকি খাবার নিয়ে আসে। তারপর সাকিলাকে নিয়ে বাথরুমে যায়। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে দুজন আসে। নিজের হাতে সাকিলাকে শাড়ি পরিয়ে দেয় সাকিব। এরপর সাথে নিজে রেডি হয়ে নিচে আসে। সাকিলাকে নিয়ে রওনা দেয় তাদের বাড়ির উদ্দেশ্যে। সাকিব এদের বাড়ির নিচে এসে সাকিলাকে ছেড়ে দেয়। তারপর মুচকি একটা হাসি দিয়ে সাকিব সেখান থেকে বের হয়ে যায়। সাকিলা কাঁদতে কাঁদতে নিজের রুমে গিয়ে হাউমাউ করে বিছানার উপর কাঁদতে থাকে। এদিকে সাকিব চলে আসে গাড়ি নিয়ে প্রধানমন্ত্রী সাহেবের অফিসে, মানে সাকিলার বাপের অফিসে। সেখানে এসে কোনো অনুমতি ছাড়াই ভেতরে প্রবেশ করে। চেয়ারের উপর বসে পড়ে, পায়ের উপর পা রেখে বলে ওঠে, আঙ্কেল, আমি আপনার মেয়েটাকে বিয়ে করতে চাই। হাউ ডিয়ারিং! চিনি না জানি না হুট করে এসে এটা কি অসভ্যতামি? তুমি জানো আমি কি? জানি আপনি বর্তমান রেলমন্ত্রী। সবকিছু জানা সত্ত্বেও তোমার সাহস হয় কি করে আমাকে এমন প্রস্তাব দেওয়ার? কারণ আপনার থেকে আমার সম্পদ পাওয়ার বেশি, এই জন্য। আসলে কে তুমি? আমি আপনার বন্ধু আব্বাস সাহেবের ছেলে, যাকে 10 বছর আগে খুন করেছিল। আমি ওনার ছেলে সাকিব। তার মানে তুমি সেই সাকিব? তোমার বাবা মা খুন হওয়ার পর আমি তোমাকে অনেক খুঁজেছি। পরে খোঁজাখুঁজির পরে আমি জানতে পারি তোমার চাচা তোমাকে নিয়ে লন্ডন গিয়েছে। সেখানেও খোঁজ খবর নিয়েছিলাম, কিন্তু তোমাদের
খুঁজে পাইনি, কিন্তু তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছ সে তো খুব রাগী। আপনি আমার পরিচয়টা গোপন রাখবেন, বিয়ের ব্যবস্থা করেন, বাকিটা আমি দেখে নিব। ওকে লন্ডনে নিয়ে যাব। ওকে বাবা, ঠিক আছে। সাকিব গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রকি ফোন করে বলে ওঠে তারিকুল খুঁজে বেড়াচ্ছে তাদেরকে। এটা শুনে সাকিব মুচকি একটা হাসি দেয় আর বলে ওঠে, আমরা শিকারী আর সে হলো শিকার, জালে আটকাবার ব্যবস্থা করো। বলেই ফোনটা কেটে দেয়। দেখতে দেখতে রাত 3টা বাজে। পুরো বাড়ি ফাঁকা নিস্তব্ধ। এমন সময় সাকিবের বাড়িতে বেশ কয়েকটা কালো গাড়ি প্রবেশ করে অসংখ্য ছেলেপুলে। সবকিছু ভেতর থেকে সিসিটিভি ক্যামেরায় দেখছে। তারিকুলের কর্মকাণ্ড দেখে মুচকি হাসি দেয় তারা সবাই। ভেতর প্রবেশ করে তারিকুল বলে ওঠে, আরে ওই কুত্তার বাচ্চা সাকিব, বেরিয়ে আয়। আমি ভুল করেছি তোকে সেই দিন ছেড়ে দিয়ে। তোর বাবা মায়ের সাথে সেই দিন যদি তোকেও মেরে ফেলতাম তাহলে আজকে আমার ছেলেকে মরতে হতো না। সাকিব বেরিয়ে আসে। তারিকুল বলে ওঠে, তোর বাবা মাকে তো কুপিয়ে হত্যা করেছি, তোকে আগুনে পুড়িয়ে মারবো। সময় বলে দেবে কে কাকে মারবে। কথাটা শেষ করার আগেই গলা গুলি শুরু হয়ে যায়। সাকিব চালাকি করে রুমের লাইট বন্ধ করে দেয়। অন্ধকারে গোলাগুলি শুরু হয়ে যায়। যেহেতু পুরো বাড়িতে সব থেকে সাকিবের ছেলেপুলে বেশি, তাই খুব সহজে এবং নিজেদের পজিশন অনুযায়ী তারিকুলের লোকজনকে মেরে ফেলে। হঠাৎ করে সাকিব অনুভব করে ভেজা কোনো কিছু নিজের বুকে হাত দিয়ে দেখতে পায় তার গুলি লেগেছে। সাথে সাথে বাতি দেয়। শুধু তারিকুল রক্তাক্ত শরীর নিয়ে ফ্লোরের ওপরে পড়ে আছে, হাতে গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে। সাকিব বলে ওঠে, কুত্তার বাচ্চা বাপের বাপ থাকে। বলেই কুড়াল হাতে নিয়ে গলার মাঝ বরাবর একটা কোপ মারে। শরীর থেকে মাথাটা আলাদা হয়ে জানালার কাঁচ ভেঙে ঝোপঝাড়ে গিয়ে ছিটকে পড়ে। সাকিব বলে ওঠে, পুরো বাড়িটা আধা ঘন্টার মধ্যে পরিষ্কার চাই। কাল সকালে আমার বিয়ে, লন্ডন যাওয়ার টিকিট কাট। সাকিবের কথা মতো সব কাজ হয়ে যায়। এদিকে বিয়ের ব্যবস্থা করতে থাকে মন্ত্রী সাহেব। সাকিলা বলে ওঠে, বাবা আমি বিয়ে করব না। আমি একজন ধর্ষিতা। কোনো ছেলে ধর্ষিতা মেয়েকে বিয়ে করবে না। ছেলে সবটা জানি তোকে বিয়ে করছি। কিন্তু বাবা আমি কাউকে বিয়ে করতে চাই না। আমি আমার এই নষ্ট জীবন নিয়ে কারো কাছে থাকতে চাই না। কাল সকালে তোর বিয়ে, এটাই শেষ কথা। অনেক গণ্যমান্য ব্যক্তি আসবে, ধুমধাম করে তোর বিয়ের আয়োজন করা হয়েছে। আমার কথা শেষ কথা। দেখতে দেখতেই সকাল হয়ে যায়। বাড়িটিকে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। অসংখ্য গাড়ি বাড়ির বাইরে রাখা হয়েছে। অনেক লোক এসেছে। বিয়ের পর্ব শুরু করা হয়েছে। এখনো বরপক্ষ আসেনি। হঠাৎ করে 50টিরও বেশি গাড়ি প্রবেশ করে বিয়ে বাড়িতে। গাড়িগুলো থেকে কেউ বের হয় না। 50টা গাড়ি থেকে 50টা বডিগার্ড বের হয়। হঠাৎ করে সবাই আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় একটা হেলিকপ্টার উঠছে। হেলিকপ্টার বিয়ে বাড়িতে ল্যান্ড করে। পাত্রপক্ষ নিজের মুখ দেখে ঢেকে রেখেছে। বিয়ের পর্ব শুরু করা হয়। বিয়ের পর্ব শেষ করে সাকিলাকে নিয়ে হেলিকপ্টারে উড়াল দেয়। এখনো কেউ কারোর মুখ দেখেনি। হেলিকপ্টারটি ল্যান্ড করে সাকিবের বাড়ির উপরে। তারপর সাকিলাকে কোণে করে নিয়ে চলে যায় নিজের রুমে। সেখানে নিয়ে গিয়ে বিছানার উপর ফেলে দেয়। ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। এরপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়। সাকিলা সাকিবকে দেখে অবাক হয়ে যায়। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সাকিলা বলে ওঠে, কুত্তা তুই? কুত্তা নই, তোর স্বামী। তোকে আমি স্বামী বলে মানবো না। আমি মানলেই যথেষ্ট। তুই একটা খুনি। তাতে কি, আসো একটু আদর করি। কুত্তা চুপ কর। সাকিব একটা মুচকি হাসি দিয়ে শুরু থেকে সমস্ত ঘটনা এক এক করে বলতে থাকে। যে তার ছোটবেলার বন্ধু ছিল। সমস্তটা শুনে সাকিল এবার বলে ওঠে, কুত্তা ইতর বাদর, তুই সেই আমার ছোটবেলার সাকিব? হ্যাঁ পাগলি। সেদিন তুই আমাকে জোর করে রেপ করেছিলি। আজকে আমি তোকে নিজে রেপ করব। এই বলে সাকিলা সাকিবের উপর উঠে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে। যুদ্ধের মাধ্যমে পুরো রাত শেষ করে সকাল হয়। সকালে রওনা দেয় নিজের প্রাইভেট হেলিকপ্টার করে লন্ডনের উদ্দেশ্যে। রোম্যান্স করতে করতে পুরো রাস্তায় জুড়ে যাচ্ছে। তারা লন্ডনে গিয়ে পুরো শহর ঘুরতে থাকে। নিজেদের ভালোবাসা দিয়ে একে অপরকে আগলে নেয়। সাকিব সারাদিন মারপিট করে রাতে শাকিলার সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে। এই পর্যন্ত যে কয়টা খাট ভেঙেছে তা বলার বাইরে। শাকিলা বলে ওঠে, যতদিন না একটা ফুটবল খেলার টিম বানাতে না পারছি ততদিন যতগুলো ইচ্ছা খাট ভাঙবে। খাট কিনতে কিনতে আমার জীবন শেষ। চল আজকে আমার পালা। এ বলে আবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে। তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে দিয়েই গল্পটা এখানেই শেষ করে দিলাম। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।